স্যার কন্টিনিউ করুন প্লিজ স্যার। আসসালামু আলাইকুম। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। Wait a minute. Okay. আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ডেমো ক্লাসে গ্যাস্ট্রোএন্টারোলজির উপর। তো আশা করি সবাই ভালো আছেন। তো ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন তারা একটু কমেন্ট করতে পারেন আমার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, আজকে যেহেতু ডেমো ক্লাস, হয়তো আমরা খুব বেশি কিছু দেখবো না, অল্প কিছু জিনিস দেখবো গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে। তো আমার সাথে যারা আছেন জুমে একটু জয়েন করবেন, যারা লাইভে থাকবেন একটু জুমে জয়েন করতে পারলে ভালো, যেহেতু আমরা একটু ইন্টারাকশনের চেষ্টা করব। তো আমার সাথে যারা আছেন জুমে তারা একটু রেসপন্স দিবেন, ঠিক আছে? আমার সাথে যারা আছেন তারা একটু রেসপন্স দিবেন। ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি। তো গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে কি কি পড়া লাগে বা কি, তো এটা আমরা একটু খেয়াল রাখবো যে গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে আমরা কি জিনিসগুলো দেখি সাধারণত। তো আমরা জানি যে গ্যাস্ট্রোএন্টারোলজি এইটা আমাদের এফসিপিএস পার্ট 1 এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। পেপার 1 এ গ্যাস্ট্রোএন্টারোলজি আর হেপাটোলজি এই অংশটা থাকে। এই গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে 10টা কোশ্চেন থাকে, ঠিক আছে? এই 10টা কোশ্চেনের মধ্যে দেখা যায় যে মোটামুটি এইটা গ্যাস্ট্রোএন্টারোলজি আর হেপাটোলজি এই দুটা মিলে 15টা কোশ্চেন থাকে। তো দেখা যায় যে দু একটা কোশ্চেন কম বেশি হয়, যেমন গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে মাঝে মধ্যে 11টা কোশ্চেনও চলে আসতে পারে, বা হেপাটোলজি থেকে একটা বেশি আসতে পারে, সেই ক্ষেত্রে গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে একটা কম আসতে পারে। তো একটা বিষয় যেটা আমরা একটু করে যাই, ওভারলুক করে যাই, যে পেপার 1 এ আমরা জানি যে আমাদের খুব কঠিন একটা টপিক আছে নিউরোলজি, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বলা চলে, তাই না? তো এই পেপার 1 এর নিউরোলজি থেকে কোশ্চেন আসে 15টা। তো এই 15টা কোশ্চেনের মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো পারায় খুব টাফ হয়ে যায়, খুব টেকনিক্যাল কোশ্চেন থাকে, একটু আনকমন টাইপের কোশ্চেন থাকে। সেই তুলনায় কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি এই অংশগুলো থেকে কম্পারেটিভলি ইজি কোশ্চেন আসে, খুব কমন জায়গাগুলো পড়লে কিন্তু পারা যায়। এই কারণে আমি অলওয়েজ বলি যে আমরা নিউরোলজিতে অবশ্যই ভালো করে পড়বো, কিন্তু এই গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি এগুলো আমরা খুব ভালো করে পড়বো, যাতে আমাদের এখান থেকে কোশ্চেন মিস আউট না হয়ে যায়। ওকে, আচ্ছা। তো পড়ার আগে কিছু কথা আমাকে বলেন তো, গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে দেখি কার কেমন আইডিয়া আছে। আমাকে কেউ বলেন তো জুমের মধ্যে থেকে যে ক্রনিক ডায়রিয়ার মোস্ট কমন কজ কি? IBS. আচ্ছা, সো ক্রনিক ডায়রিয়ার মোস্ট কমন কজ হচ্ছে আইবিএস। ওকে, এটা আমরা কিন্তু হঠাৎ করে জিজ্ঞেস করলে মাথায় আসতে চায় না, বাট এটা মনে রাখতে হবে যে ক্রনিক ডায়রিয়ার মোস্ট কমন কজ হচ্ছে আইবিএস। এই কারণে আইবিএস যদি আমাদের প্রফ ফাইনাল প্রফ গুলাতে খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু আমাদের এখানে কিন্তু এফসিপিএস পরীক্ষাগুলাতে কিন্তু দিয়ে দেয়। তো এইটাই আর কি, যেহেতু মোস্ট কমন আমরা হসপিটালে পাই বা চেম্বার প্র্যাকটিসে খুব কমনলি পাওয়া যায়। তো গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে কি কি টপিক আমরা দেখব সেগুলো একটু বলে রাখি। আচ্ছা, তো এই এফসিপিএস পার্ট 1 রিলেটেড কারো কি কোনো জিজ্ঞাসা আছে? শুরুতেই আমরা এগুলো একটু আলোচনা করতে পারি। এফসিপিএস পার্ট 1 রিলেটেড কারো কোনো জিজ্ঞাসা আছে? মোটামুটি সবাই মনে হয় আমরা ওরিয়েন্টেড নাকি? আচ্ছা,
তো আচ্ছা ভাইয়া, হ্যাঁ, জি, এই টপিকগুলো না পড়লেই নয় একদম, হ্যাঁ, সেগুলো হ্যাঁ, একটু একটু একটা রিক্যাপের মতো করলে হয়। আহ, কোন কোন টপিকের বা কোন মানে চ্যাপ্টার বা কিসের? মানে বেশি ইম্পর্টেন্ট টপিক যেগুলো। ও আচ্ছা, মানে অ্যাজ এ হোল। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো একটু হয়ে যায়। তারপরে আমি বলে রাখি যে যেমন পেপার ওয়ানে জাস্ট একটু কি বলে রাখি, কারণ আপনি যদি একটু আমাদের সিনাপস গ্রুপে দেখেন, ওইটাতে লাস্ট মোমেন্টে কিছু সাজেশন দেওয়া আছে। তো এখন যেহেতু সময় আছে, যদি আমরা কেউ জুলাইতে পরীক্ষা প্ল্যান করি, আমরা অবশ্যই শর্টকাট যাব না, আমরা একটু লেন্দি পড়বো। তবে আমরা একটু কিছু কথা মনে রাখি, যেমন হচ্ছে বেশি হয় হচ্ছে নিউরোলজি থেকে, আর এই গ্যাস্ট্রোন্টারোলজি হেপাটোলজি থেকে, এই দুটো জায়গা থেকে কিন্তু কোশ্চেন সবচেয়ে বেশি হয়, আর সাথে হেমাটোলজি। তো যে কথাটা বলা যে নিউরোলজিটা থেকে কোশ্চেন যদিও বেশি, কোশ্চেন হয় টাফ। এই কারণে আমাদের মার্কস তোলার ওয়ে কোনগুলা, এই গ্যাস্ট্রোন্টারোলজি, হেপাটোলজি, হেমাটোলজি। তো এই কথাটা যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে কিন্তু পরীক্ষায় অনেক কিছু ইজি হয়ে যায়। আর এছাড়া কিছু অনকোলজির কোশ্চেন থাকে, তো এগুলো মোটামুটি কিন্তু পারা যায়। ওকে। আর কিছু যে ক্লিনিক্যাল ডিসিশন মেকিং টেকিং থাকে, ওই অল্প কিছু কোশ্চেন, এনভায়রনমেন্টাল মেডিসিন থেকে কিছু কোশ্চেন দেয়, ওগুলাও তো মানে মোটামুটি রাফলি একটু পড়ে গেলেই হয়। তো মনে রাখবো নিউরোলজি, মানে পেপার ওয়ানের জন্য নিউরোলজি, এই গ্যাস্ট্রোএন্টারোলজি প্লাস হেপাটোলজি, আর 3 নাম্বার হচ্ছে হিমাটোলজি। এই 3টা অংশ যদি আমরা খুব ভালো করে কাভার আপ করতে পারি, তাহলে মোটামুটি ভালো আমাদের একটা প্রিপারেশন সম্ভব। আর পেপার 2 এর ম্যাক্সিমাম অংশ তো আমরা জানি যে কার্ডিওলজি আর এন্ডোক্রাইনোলজি, এই দুইটা কভার করে। 15টা 30টা কোশ্চেন আসে কার্ডিওলজি আর এমব্রায়োলজি থেকে। সো আমরা 30টা কোশ্চেন যাতে ভালো করে পারা যায়, এই কারণে কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি এই দুটো অংশ খুবই ভালো করে দেখবো। ওকে। তো একটা কথা মনে রাখবো যে কার্ডিওলজি থেকে কিছু কোশ্চেন আসে একটু আনকমন বা একটু টাফ মনে হয়, সেই তুলনায় এন্ডোক্রাইনোলজি থেকে কোশ্চেন কিন্তু কম্পারেটিভলি ইজি আসে। আবার এন্ডোক্রাইনের ফিজিওলজি অংশটাও আসে। ওকে। তো এই কারণে এন্ডোক্রাইনোলজিটা আমরা খুব ভালো করে গুরুত্ব দিব, অবশ্যই কার্ডিওলজিটার সাথে, কিন্তু মনে রাখবো যে কার্ডিওলজি থেকে মিস হতে পারে, বাট এন্ডোক্রাইনোলজি যাতে ভালো করে একটা প্রিপারেশন নেওয়া যায়। আর পেপার 2 এ আরো ছোট ছোট কিছু আছে, যেমন পয়জনিং ইনভেনমেশন, তো এখান থেকে কোশ্চেন গুলো পারা যায় মোটামুটি। আর ওই নিউট্রিশন থেকেও মোটামুটি কোশ্চেন পারা যায়, খুব একটা সমস্যা হয় না। তো এগুলো আমাদের পড়ে রাখতে হবে, যেহেতু কার্ডিওলজি থেকে কোশ্চেন মিস হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো আমরা ওই ছোট ছোট অংশগুলা থেকে, যেমন এই নিউট্রিশন, তারপর এই পয়জনিং এনভেনমেশন, এগুলো থেকে যাতে মিস আউট না হয়ে যায়। আর ওই যে সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, এগুলা থেকে 4টা 5টা করে কোশ্চেন আসে। তো এগুলো একটু দেখে রাখা ভালো, ডেভিডসনটা দেখলে মেইনলি হয়, বাইরে তেমন দরকার পড়ে না। তো এগুলো দেখে কিন্তু মোটামুটি এগুলার 4টা 5টা কোশ্চেন কমন ফেলানো যায়। ওকে। আর আরেকটা কাজ যেটা অনেকে ভুল করেন, সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স একেবারে না পড়ে যায়, যে এখান থেকে 3-4টা দিবে, আন্দাজে টাকা দিব, বা এই ধরনের কি চিন্তা ভাবনা করে আমি জানি না। বাট এই 4টা 5টা কোশ্চেনই অনেক সময় লাইফ সেভিং, মানে এক্সাম সেভিং হয়ে যায়। ওকে। দেখা গেল যে এত সহজ কোশ্চেন দিছে, একবার দেখলেও কিন্তু হয়তো হয়ে যেত এরকমের। বাট দেখা যায় যে প্রিপারেশন ভালো না থাকার কারণে, বা ওই বায়োস্ট্যাটিস্টিক্স গুলা ভালো না পড়ার কারণে সমস্যায় পড়ে যায়। ওকে। সো এটা গেল পেপার 2। আর পেপার 3 এর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, ইনফেকশাস ডিজিজ। পেপার 3 এর মেইন অংশ হচ্ছে ইনফেকশাস ডিজিজ, আর এছাড়া রিউমাটোলজি, আর রিউমাটোলজির পাশাপাশি রেসপিরেটরি মেডিসিন, এই কয়েকটা অংশ খুব ভালো করে দেখা লাগে। তো এই কয়েকটা অংশ মোটামুটি যদি কারো ভালো আইডিয়া থাকে, তাহলে ভালো। আর নেফ্রোলজি, ঠিক আছে, নেফ্রোলজি, এই কয়েকটা অংশ যদি মোটামুটি দেখা হয়, তাহলেই একটা ভালো প্রিপারেশন সম্ভব হয়। ওকে। তো এই ছিল। আর সিলেবাস তো আপনারা জানেন, একটু দেখে নিন। আর যেটা কথা, যে আমরা মোটামুটি জানি যে আমাদের এফসিপিএস পরীক্ষার জন্য মেইন বই হচ্ছে একটাই, ডেভিডসন ডেভিডসন ডেভিডসন। ঠিক আছে, ডেভিডসন এর কোনো বিকল্প নেই। তো ডেভিডসনটাই আমরা মেইনলি দেখবো। আর পাশাপাশি যেই জিনিসটা আমরা মাথায় রাখবো, যে কিছু অ্যানাটমি আর কিছু ফিজিওলজি লাগে। ওকে। অ্যানাটমির মধ্যে মনে রাখবো কার্ডিওর অ্যানাটমি লাগে, মানে হার্ট রিলেটেড অ্যানাটমি,
এটা দরকার পড়লে একটু লিখে রাখতে পারেন যাতে মিস আউট না হয়ে যায়। যে কার্ডিওর অ্যানাটমি লাগে, আর সেকেন্ড হচ্ছে নিউরো অ্যানাটমি, এই দুইটা মাস্ট। আর এছাড়া মাঝে মধ্যে রেসপিরেটরি অ্যানাটমি থেকে দু একটা কোশ্চেন দিতে পারে, ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি ডেভিডসন কভার করে। ওকে, আর ফিজিওলজির মধ্যে যদি বলি, ফিজিওলজির মধ্যে 1 নম্বরে লিখে রাখেন এন্ডোক্রাইন ফিজিওলজি। ওকে, 1 নম্বরে এন্ডোক্রাইন ফিজিওলজি, আর সেকেন্ডলি লিখে রাখবো আমরা হচ্ছে একটু কার্ডিয়াক ফিজিওলজি। ওকে, কার্ডিওলজি আর কি, এন্ডোক্রাইন ফিজিওলজি, কার্ডিও ফিজিওলজি। আর 3 নাম্বার হচ্ছে ইলেকট্রোলাইট এন্ড নেফ্রোলজি রিলেটেড ফিজিওলজি আর কি। ওকে, ইলেকট্রোলাইট মানে ওই ইলেকট্রোলাইট রিলেটেড যে ফিজিওলজিক্যাল প্রবলেম গুলো আছে, এটি নেফ্রোলজি রিলেটেড আর কি ফিজিওলজি। আর জিআইটি ফিজিওলজি যেটা, এটা ডেভিডসনই কভার করে অ্যাকচুয়ালি, ডেভিডসনের বাইরে থেকে খুব একটা দেয় না, তো অনেকে ইন্টারেস্টেড হয়ে জিআইটি ফিজিওলজিটা একটু আলাদাভাবে দেখেন তো দেখতে পারেন। আর নিউরো ফিজিওলজি আর অ্যানাটমি যেহেতু সেম, তো এটা আলাদাভাবে লেখার খুব একটা দরকার পড়ে না। তো মোটামুটি এই। আর বাইরে থেকে বিশেষ করে ওই যে বায়োস্ট্যাটিস্টিক্স, এটা একটু অন্যরকম। এটা চোরাই বুদ্ধি হচ্ছে যে ম্যাট্রিক্স এর একটা ছোট্ট চিকন বই আছে, ছোটি বইয়ের মতো, তো ওইটা দেখলেও ম্যাক্সিমাম কোশ্চেন কভার আপ হয়ে যায়। আর টপিক গুলা মোটামুটি যদি কারো ক্লিয়ার কনসেপ্ট থাকে যে কোনটা আমি কখন করব, কোন টেস্ট, কেস কন্ট্রোল, কোহর্ট কোনটা কখন করব, এই ধরনের কনসেপ্ট গুলা যদি ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ পারা যায়। হাইপোথিসিস গুলা রিলেটেড আমাদের বার যেমন কোশ্চেন আসছিল হাইপোথিসিস রিলেটেড, তো এগুলা রিলেটেড সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, এগুলা রিলেটেড কোশ্চেন আসলে ইনশাআল্লাহ পারা যায়। ওকে, ওই ছোট বইটা দেখলে হয়। তো মোটামুটি এফসিপিএস পার্ট 1 এর বিষয়গুলো এগুলাই। মেইন বই ডেভিডসনটা কভার যদি করা যায় তাহলে ওখান থেকেই সরাসরি 80%, 70 থেকে 80% কোশ্চেন সরাসরি ডেভিডসন থেকেই থাকে। আর কিছু 10 to 15% কোশ্চেন মোটামুটি রিলেটেড থাকে, যেটা একটু আইডিয়া করলে, এই যে একটু আমরা পড়বো, পড়ার সময় যদি একটু খেয়াল করি তাহলে পারা যায়। আর 5% কোশ্চেন থাকবে, এগুলো আসলে কোনোভাবে আপনি পড়ে কমন ফেলাইতে পারবেন না। ওকে, ওগুলা স্যার এমনিতেই দেন, দিয়ে দেখেন যে স্টুডেন্ট কিভাবে ওইটা কোপ করতেছে, যে একটা না পড়লে আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন কিনা, বিষয়টা এরকম ভাবে দেখা। আচ্ছা, তো ডেভিডসন পড়ার কিছু ওয়ে আছে। তো যেমন একটা চ্যাপ্টার পড়তে গেলে, বিশেষ করে পরীক্ষা ওরিয়েন্টেড ভাবে পড়তে গেলে, তো প্রথমেই সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক গুলা আপনি একটু লিখে রাখা ভালো বা জেনে রাখা ভালো, যে কোন টপিক গুলা বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো আমি বেশি গুরুত্ব সহকারে দেখব। ওকে, যেমন গ্যাস্ট্রোএন্টারোলজিতে আমি একটু লিখে রাখছি। তো এইটা, এই যে এই ইম্পর্টেন্ট টপিক গুলা যে লিখে রাখা, এইটার জন্য অ্যাকচুয়ালি কোচিং এর দরকার হয় মনে হয়, আর নাহলে তো সবাই বাসায় পড়তে পারে। তো এই যে ইম্পর্টেন্ট টপিক গুলো, এগুলো একটু লিখে রাখেন। প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে গেলে প্রথমেই ইম্পর্টেন্ট টপিক গুলা একটু জেনে রাখা ভালো, তাহলে আপনি আগে থেকে মাইন্ড প্রি সেট আপ থাকে যে হ্যাঁ, এই জায়গাগুলোর উপর আমি গুরুত্ব দিব, এই জায়গাগুলোকে ভালো করে দেখব। যেমন প্রথমেই আমি বলে রাখি যে এখানের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে প্রথমেই বলবো যে গাট হরমোনস গুলা আর ইমেজিং প্লাস টেস্ট। গাট হরমোনস আর এটার সাথে সাথে ইমেজিং এন্ড টেস্ট, এই একটা অংশ, একটা ইউনিট যদি চিন্তা করি, এটা হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট, মানে এত বেশি কোশ্চেন এখান থেকে আসে। ওকে, তো এটা কিন্তু আমরা অবশ্যই খেয়াল রাখবো যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই অংশটা আমরা পরীক্ষার আগের রাত্রেও দেখে যাব, দরকার পড়লে পরীক্ষার ঢুকার আগেও একটু দেখে যেতে পারি গাট হরমোনসের যে বক্সটা আছে। আর এরপরে কিছু সিমটোমেটিক প্রবলেম আছে, যেমন ডিসপেপসিয়া, ডায়রিয়া, ম্যালাভিশন, এগুলা থেকে সাধারণত ওই টুকটাক কজোলজি এমসিকিউ টাইপের দেয়। ওকে, তো এগুলো একটু জেনে রাখা ভালো। আর এরপরে হচ্ছে ইসোফেগাস রিলেটেড কোশ্চেন থাকে, একটা দুইটা কোশ্চেন থাকে, যেমন জিইআরডি, অ্যাকালাসিয়া বা ব্যারিসিসোফেগাস থেকে বা সিইসোফেগাস থেকে একটা কোশ্চেন দিয়ে দেয়, একটা বা দুইটা দিয়ে দেয়। ওকে, যেহেতু কোশ্চেন নিয়মিত ভাবেই থাকে, এই কারণে 3 স্টার দিয়ে রাখা আর কি। আর এরপরে ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে এই পেপটিক আলসার, স্টমাক রিলেটেড। মেইন কথা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ আর এইচ পাইলোরি রিলেটেড। তো এই পেপটিক আলসার এন্ড এইচ পাইলোরি, এইটার মধ্যে কয়েকটি স্টার দিয়ে রাখবো আমরা, 4টা স্টার বা 5টা স্টার দিয়ে রাখতে পারি। আর সি স্টমাক থেকেও কিন্তু কোশ্চেন দেয়, কিন্তু অত বেশি না। সি স্টমাকটা মেইনলি সার্জারির মধ্যে পড়াশোনা করে। ওকে, তো এইটাই। আর 5 নাম্বার টপিক যদি বলি, তাহলে সিলিয়াক ডিজিজ আর আইবিডি এর মধ্যে ক্রনিক ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস আর আইবিএস, এই টপিকগুলা যেগুলা ইমিউনিটি রিলেটেড, আর আইবিএস তো এটা কজ অ্যাকচুয়ালি ক্লিয়ার বোঝা যায় না। তো যাই হোক,
ফাংশনাল একটা প্রবলেম। তো যাই হোক, তো এখান থেকেও কিন্তু কোশ্চেন ইনভ্যালিডলি দেয়, বিশেষ করে ক্রস ডিজিজ আলসারেটিভ কোলাইটিস এদের পার্থক্য থেকে একটা কোশ্চেন থাকে এই ধরনের, বা এদের এক্সট্রা ইন্টেস্টাইনাল ফিচার্স গুলা এখান থেকে কোশ্চেন থাকে। তো এই কারণে 3 স্টার দিয়ে রাখা। আর লাস্টের টপিকটা দেখেন 6 নাম্বার যেটা আমি লিখে রাখছি, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অ্যান্ড সিএ প্যানক্রিয়াস। তো মেইনলি এখানে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থেকে কোশ্চেন আসবেই। ওকে, তো আপনার কাছে সময় খুব বেশি নেই, আপনি যদি রিভিশন দিতে চান পরীক্ষার আগে, তাহলে আমি বলবো যে গাট হরমোনস ইমেজিং টেস্ট এটা অবশ্যই পড়বেন। আর লাস্টেরটা অ্যাকিউট অ্যান্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এই অংশটা, এই দুটা অংশ না পড়ে, আর এই যে ক্রনস ডিজিজ আলসারেটিভ কোলাইটিস এই দুটা রিলেটেড টপিক আর এইচ পাইলোরি রিলেটেড এগুলো পড়া উচিত। বাট প্রথমটা আর লাস্টেরটা 1 আর 6 এই দুইটা না পড়ে কেউ পরীক্ষা দিতে গেলে সরাসরি পাপ হবে। ওকে, তো এই দুটো অংশ আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। আচ্ছা, তো গ্যাস্ট্রোএন্টারোলজির মধ্যে তো ডেভিডসনের আজকে ডেমো ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য কিন্তু সব আমি পড়াই ফেললাম, বিষয়টা এমন না। তো পড়তে হয় কিভাবে এটা নিয়ে টুকটাক একটু আলোচনা করা। যেমন হচ্ছে প্রথমেই আমরা যখন ডেভিডসনটা পাবো সামনে, ডেভিডসন পড়া কিন্তু খুবই টাফ জব। হয়তো আমার কথাবার্তা অনেকেই শুনছেন, আমি জানি না যে সিনাপসের অনেক সেমিনার টেমিনার হয়, সেখানে আমি বলি যে ডেভিডসনটা শুরু করাটা কিন্তু খুবই টাফ ছিল। এটা সবার জন্য, বিশেষ করে যারা নতুন, আগে খুব বেশি অরিয়েন্টেড ছিলেন না, বা আরেক গ্রুপ হচ্ছে যারা অনেকদিন পড়াশোনা থেকে ডিটাচ ছিলেন। ওকে, তো এই কারণে আমি বলবো যে ডেভিডসন পড়ার কিছু সিস্টেম যদি একটু মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনার জন্য উপকার হবে। যেমন ডেভিডসন পড়তে গেলে যেটা করা উচিত, একটা টপিক ধরেন আপনি পড়া শুরু করতেছেন, ধরে রাখেন যে এটা পড়তে আপনার অবশ্যই শ্রম দেওয়া লাগবে, তো সেই মনোবলটা রাখতে হবে ফার্স্ট কথা। আর এছাড়া মনে রাখবো আমরা যে প্রথমবার পড়ার সময় আমরা কোনো প্যারা নিব না, চাপ নেওয়া যাবে না। ওকে, যে প্রথমবার পড়ার সময় আমরা জাস্ট রিডিং পড়ে যাব, গল্পের বইয়ের মতো, বুঝি না বুঝি জাস্ট দেখে গেলাম, এরকমের ভাবে দেখে যাওয়া। যেমন এখানে একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে, জাস্ট রিডিং পড়ে গেলাম, কি লিখছে না লিখছে, এরপরে পেজগুলা, এরপরে পেজগুলা, এইভাবে জাস্ট চোখ বুলা যাওয়া যে হ্যাঁ এখানে এগুলো আছে, এখানে এই কথাবার্তা গুলো আছে। প্রথমবার একবার যদি আপনি একটা চ্যাপ্টার পড়ে ফেলেন, তাহলে দেখা যাবে হয়তো তেমন কিছুই আপনি মাথায় থাকতেছে না। বাট এটার সুবিধাটা যেটা হবে, একবার পড়ার ফলে আপনি অ্যাটলিস্ট আইডিয়া পাবেন। কোন একটা টপিক ধরে হঠাৎ করে বলা হলো যে আইবিএস, তাহলে আপনার মাথায় আসবে যে ওকে এটা ডিভিশনে গ্যাস্ট্রোএন্টারোলজি মোটামুটি মাঝখানের দিকে আছে। ওকে, তাহলে আপনি হঠাৎ করে হারা যাবেন না। তো এইটা একটা কনফিডেন্স, ঠিক আছে, যে ডেভিডসনে একটা চ্যাপ্টার আপনি জাস্ট একবার রিডিং পড়েন, কিছু বোঝার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, জাস্ট চোখের দেখা একবার দেখলে একটা কনফিডেন্স চলে আসবে যে না এই চ্যাপ্টারটা একবার হলেও পড়ছি। এরপরে সেকেন্ড বার পড়ার সময় আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বো। ওকে, তো এখন হয়তো কোচিং এর সাথে থাকলে সুবিধা কি, কোচিং এর সাথে থাকলে সুবিধা হচ্ছে সেকেন্ড স্টেপটা আপনার বা ফার্স্ট স্টেপটাই আমরা বাইপাস করে দিতেছি। ওকে, সো এই যে এখন আমি বলে দিতেছি, তো এটাই খেয়াল করা যে এই জায়গাগুলো দেখতে হয়, এই জিনিসগুলাই। তো ওই ভাইয়ারা যে কথাবার্তাগুলো বলে, যে যদি কোচিং এর সাথে থাকেন বা আপনি পড়তে গেলেও কোশ্চেন সলভ করলে ভাইদের কাছ থেকে, সিনিয়র যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কাছ থেকে জানলে শুনলে আপনার টপিক গুলা কি কি পড়তে হয় মোটামুটি আইডিয়া পাওয়া যায়। তখন সেই অনুযায়ী আপনি যদি পড়া শুরু করেন, ইম্পর্টেন্ট টপিক ধরে সেই ইম্পর্টেন্ট টপিক গুলোর উপর গুরুত্ব দিবেন। এরপরে পরে যতটুকু আস্তে আস্তে আমরা পড়া কমে আসবে ইম্পর্টেন্ট টপিক গুলো ধরে ধরে দেখলে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আর পরীক্ষার আগে আবারও সেই ইম্পর্টেন্ট টপিক গুলা ধরে দেখা, এগুলোই পরীক্ষা হচ্ছে, এটাই হয়তো। আর তবে ডেভিডসন বিষয় বইটা একটা খুবই অদ্ভুত বই, প্রত্যেকবার যদি আপনি একটু ভালো করে পড়তে যান, নতুন কিছু না কিছু একটা বের হবে। ওকে, অনেক কিছু আছে প্রথমবার পড়ছি খেয়াল করি নাই, দ্বিতীয়বার পড়ছি খেয়াল করি নাই, তৃতীয়বার পড়ছি খেয়াল করিনি, এখানে আমি পরীক্ষা দিচ্ছি খেয়াল করিনি, পড়াতে গেছি যখন তখন হয়তো নতুন করে খেয়াল করলাম যে ওকে এই জিনিসটা আছে, এখানে আছে, বা এই জিনিসটা বলা হয়েছে, এটা আমি শিখলাম, এরকমের হয়। তো এই বিষয়গুলোই আর কি একটু খেয়াল রাখবো আমরা। তো আমার কাহিনী তো হয়তো অনেকে জানেন। তো যেটা বলতেছিলাম যে আমি হচ্ছে ডেভিডসন পড়া শুরু করছিলাম। আমি তো খুবই ফাঁকিবাজ ছিলাম, তো খুবই ফাঁকি ঝুঁকি দিতাম। ফাইনাল প্রফে কোনো ডেভিডসন আমি ধরিও নাই, এরকমই শুধু জানতাম যে 22nd এডিশন নামে একটা এডিশন আছে। স্যাররা অনেক সময় জিজ্ঞাসা করে বসেন যে ডেভিড
ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম যে 38 বিসিএস এর রিটেন দেওয়ার পরে মনে হলো যে না, একটু ডেভিডসন দেখা উচিত। তো ডেভিডসন পড়তে যায় মাথা মাথা নষ্ট হয়ে গেছিল। তো প্রথম যেই টপিকটা আমি দেখছিলাম সেটা ছিল একটা চ্যাপ্টার। আমার কাছে মনে হয়েছে যে অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার হলেও দেখা উচিত ডেভিডসনে। খুবই হতাশ লাগতো, যেহেতু এর মধ্যে অনেক বিশাল গ্যাপ ট্যাপ ছিল পড়াশোনার মধ্যে, বই রিলেটেড পড়াশোনার মধ্যে। তো তখন ডেভিডসনের আমি ট্রানজিশনাল অ্যাডোলেসেন্স এন্ড ট্রানজিশনাল মেডিসিন নামে একটা চ্যাপ্টার আছে, এটি সবচেয়ে সহজ এবং সবচেয়ে ছোট। আমি এটা খুঁজে খুঁজে বের করলাম কোনটা সবচেয়ে কম পেজ, কোনটা সবচেয়ে সহজ। এটার মধ্যে রয়েছে আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু যারা আমার সাথে আছেন একটু কমেন্ট করেন আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা। আমার সাথে যারা জুমে আছেন একটু কমেন্ট করেন। আমাদের এখানে ওয়াইফাই খুবই ডাউন হয়ে যায় উপজেলাতে, আহ এই কারণে একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আমার কথা এখন ভাইয়া, বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো কি বলতেছিলাম, আমরা কোন পর্যন্ত শুনছি কথা? আচ্ছা, যেটা বলতেছিলাম যে ডেভিডসন পড়া নিয়ে, যে আমি ফার্স্ট ফার্স্ট ডেভিডসনের যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা ছিল অ্যাডোলেসেন্স এন্ড ট্রানজিশনাল মেডিসিন। এই যে সবচেয়ে ছোট চ্যাপ্টার দিয়ে শুরু করছিলাম, এইটা 4 দিন পড়তে সময় লাগছিল। ওইটা পড়ার পর আমার মনের মধ্যে অনেক খুশি লাগছিল, এরকমের একটা অবস্থা। ডেভিডসন বিশাল একটা বই। আর সবার লাস্ট পড়ছিলাম হচ্ছে কার্ডিওলজি। কার্ডিওলজি যখন আমি রিডিং পড়ে কমপ্লিট করছি, তার মানে পুরা বইটি আমার রিডিং পড়া হয়েছে একবার, তখন মানে এত খুশি লাগছিল যে আমি হচ্ছে সেলফ ট্রিট দিছিলাম, ওই বিসমিল্লাহ চাপ খাইছিলাম যে পুরান ঢাকাতে, এরকম আর কি অবস্থা। যাই হোক, তো প্রথমবার পড়াটা একটু কষ্ট, এটা ট্রু। হয়তো কোচিং গুলোর সাথে থাকলে, আমাদের সাথে থাকলে এই জিনিসটা ইজি হবে, তবে কষ্ট নিজের কাছে। তো গ্যাস্ট্রোএন্টারোলজির মধ্যে আমরা চলে যাই, সেখানে একটু আমরা একটু আগে যে কোন কোন টপিক আমরা কিভাবে পড়ি, ওকে। তো সেই রিলেটেড কিছু কথাবার্তা আমি বলে দিব। যেমন প্রথমেই ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ জিআই ট্র্যাক্ট, যে কোনো একটা চ্যাপ্টারের শুরুতে তো আমরা জানলাম ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি পড়তে হয়। এটা জানার পরে আমরা ওই ওই চ্যাপ্টারের ক্লিনিক্যাল এক্সামিনেশনের যে অংশটা আছে সেই জায়গাটা একটু ভালো করে দেখব। হয়তো এই পেজটা দেখলে মনে হয় যে যাক, একটা পেজ পাওয়া গেলে তাতে পড়ার কিছু নেই, বাট এই পেজটাই ইম্পর্টেন্ট, কারণ এখানে কিছু ছবি টবি দেওয়া থাকে, যেটার মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, যেগুলা জানলে আমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয় বা ভিতর থেকে আর খোঁজা লাগে না। আর স্যাররা কিন্তু ইভেন ছবি টবি থেকে কোশ্চেন দিয়ে দিতে প্রেফার করেন, যে চোখের সামনে আছে যেহেতু, ওকে। যেমন হচ্ছে হেড নেকের মধ্যে আমরা খেয়াল করি ভার্কোস গ্ল্যান্ড ইন গ্যাস্ট্রিক ক্যান্সার, ওকে। আচ্ছা, ভার্কোস গ্ল্যান্ড কি জিনিস, কেউ কি আমাকে বলতে পারেন? ভার্কোস গ্ল্যান্ড কি জিনিস? এনলার্জড লেফট সুপ্রাক্লাভিকুলার গ্ল্যান্ড। আচ্ছা, এটা কেন হয়? কার্সিনোমা স্টোমা। আচ্ছা, কার্সিনোমা স্টমাকে কেন হয়, আইডিয়া? আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি।
যে আমরা মোটামুটি সবাই কিন্তু জানি যে ভার্কাস গ্ল্যান্ড পাওয়া যায় গ্যাস্ট্রিক ক্যান্সারে। ওকে ফাইন, ঠিক আছে। এই গ্যাস্ট্রিক ক্যান্সারে যে ভার্কাস গ্ল্যান্ডটা পাওয়া যায়, লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা পাওয়া যায়, এই সাইনটাকে বলা হয় ট্রয়জিয়ার সাইন। ওকে, এই কথাটাও এখানে লিখে রাখতে পারেন বা মনে রাখতে পারেন। ওকে, অনেক সময় পরীক্ষায় কোশ্চেন চলে আসে যে কোন সাইন পাওয়া যায় গ্যাস্ট্রিক ক্যান্সার, ট্রয়জিয়ার সাইন, বা এটাকে কি বলা হয়। আচ্ছা, যত এই ভার্কাস গ্ল্যান্ডটা পাওয়ার পিছনে কাহিনী আমি বলে দিই, যে আমরা জানি আমাদের পেটে অ্যাবডোমেনের যত লিম্ফেটিক ড্রেনেজ আছে সব ড্রেইন হয় হচ্ছে সিস্টারনা কাইলিতে। সেখান থেকে থোরাসিক ডাক্টের মাধ্যমে ওপেন হয়। কোন জায়গায় ওপেন হয় হচ্ছে ইন্টারনাল লেফট ইন্টারনাল, এই যে জুগুলার ভেইন আর লেফট সাবক্লিভিয়ান ভেইন, এটার এই কানেকশনে এই জায়গাটাতে। আর এই জায়গাটাতে লিম্ফ নোডটা ছিল, এই যে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড। তো এই লিম্ফ নোডের ক্ষেত্রে দেখা যায় যে স্টমাক থেকে ক্যান্সারটা, আমরা জানি স্টমাকের ক্যান্সার সাধারণত লিম্ফেটিক মেটাস্টাসিস হয়। এই কারণে কিন্তু অ্যানাটমিতে আমাদের স্টমাকের লিম্ফেটিক ড্রেনেজটা বেশি ইম্পর্টেন্ট ছিল, তাই না? ব্লাড সাপ্লাই আর লিম্ফেটিক ড্রেনেজ সেটা বেশি ইম্পর্টেন্ট ছিল। এই লিম্ফেটিকের মাধ্যমে ছড়িয়ে সে চলে যায় খুব সহজে ক্যান্সার সেলগুলা এই থোরাসিক ডাক্ট দিয়ে এই জায়গায় চলে আসার পরে এই জায়গাতে সাধারণত দেখা যায়, যেহেতু এখানে একটা ভাঁজ থাকে, সরাসরি ডিরেক্টলি এসে পড়ার মাধ্যমে এখানেই সেই লিম্ফ নোডের মধ্যে ডিপোজিট হয়ে যায় বেশি বেশি, তখন এই লিম্ফ নোডটা এনলার্জ হয়ে যায়। এটাকেই বলছে যে ভার্কাস গ্ল্যান্ড। তো এটা কিন্তু গ্যাস্ট্রিক ক্যান্সারে মেইনলি পাওয়া যায়। যদি পরীক্ষায় এসবিআই কখনো আসে অবশ্যই গ্যাস্ট্রিক ক্যান্সার দিব, বাট মনে রাখবো পেটের অন্যান্য কিছু ক্যান্সারও পাওয়া যেতে পারে। ওকে, যেমন ওভারিয়ান ক্যান্সারও কিন্তু এরকম পাওয়া যেতে পারে, জিআইটির অন্যান্য কোলনের ক্যান্সারও এরকম পাওয়া যেতে পারে। এখন বলেন তো পেইনফুল নাকি পেইনলেস হয়? বলতো যে ভার্কাস গ্ল্যান্ড পেইনফুল হয় নাকি পেইনলেস হয়? আমার কথা কি বোঝাচ্ছে? কারো আইডিয়া আছে ভার্কাস গ্ল্যান্ড পেইনফুল হবে নাকি পেইনলেস হবে? আইডিয়া করে বলেন, যারাই আছেন 2-3 জন আছেন তারা আইডিয়া করে বলেন, সমস্যা নেই। পেইনলেস। অবশ্যই পেইনলেস। ওকে, যে ক্যান্সার রিলেটেড হলে সাধারণত পেইনলেসই হয়। ওকে, যে যদি কোনো ক্ষেত্রে আমরা লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা পেইনফুল পাই, তখন কিন্তু ক্যান্সারের কথা তো অবশ্যই মাথায় রাখতে হবে, বাট এর আগে আমাদের পেটে ইনফেকশন, অ্যাবডোমিনাল টিবি এগুলো চিন্তা করতে হবে যে এগুলোর কারণে হচ্ছে কিনা, তারপরে আমাদের ক্যান্সার এক্সক্লুড করতে হবে। ওকে, তো এইটা দেখেন ভার্কাস গ্ল্যান্ড রিলেশন আমরা কত কথা জেনে গেলাম। ওকে, পেটের লিম্ফেটিক ড্রেনেজ আমরা জেনে গেলাম যে লিম্ফেটিক ড্রেনেজ হয় সিস্টারনা কাইলির মাধ্যমে, থোরাসিক ডাক্টের মাধ্যমে। আচ্ছা, এখানে আবার কিছু কথা লেখা আছে, যেমন অ্যাট্রোফিক গ্লসাইটিস, অ্যাঙ্গুলোস্টোমাটাইটিস হয় ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে, তাই না? এটা আমরা জানি সবাই। এরপর ক্লাবিং। ক্লাবিং কথাটা আমরা মনে রাখবো যে জিআইটি প্রবলেমেও ক্লাবিং হয়, মেইনলি রেসপিরেটরি প্রবলেমে, কার্ডিয়াক প্রবলেমে হয়, সাথে সাথে জিআইটি কিছু প্রবলেমে ক্লাবিং হতে পারে। তো এটা কিন্তু আমরা সেই থার্ড ইয়ার থেকে পড়ে আসি, ম্যাথিওর্স এর মধ্যে লেখা ছিল যে কোন কোন প্রবলেমে ক্লাবিং হয়। তো এটা এখানে আরেকবার লিখে দাও, অনেক সময় এমসিকিউ চলে আসে যে ক্লাবিং পাওয়া গেল জিআইটি কোন কোন প্রবলেমে। তো মেইনলি জিআইটি তে সিরোসিস হলে পাওয়া যায়, বা ইনফ্ল্যামেটরি বায়াল ডিজিজ হলে, আর 3 নাম্বার মনে রাখবো সিলিয়াক ডিজিজ, এগুলোতে ক্লাবিং পাওয়া যেতে পারে। ওকে, তাহলে কোন একটা পেশেন্ট তার অ্যাবডোমিনাল পেইন, তার ওকেশনাল ডায়রিয়া আছে, তো সে হচ্ছে ক্লাবিং নিয়ে আসলে অবশ্যই তার জিআইটির এই প্রবলেম গুলো চিন্তা করতে হবে। তার যদি সাথে জন্ডিস থাকে তাহলে সিরোসিসের দিকে চিন্তা করবো, বা জন্ডিস না থাকলে, সিএলডি ফিচার না থাকলে তখন আইবিডি, সিলিয়াক ডিস এগুলোর কথা চিন্তা করতে হবে। ওকে, তো এইভাবে আমরা কিন্তু মাথায় রাখি যে ক্লাবিং এর কজগুলো। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। আচ্ছা, পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম এই জিনিসটা কি? কেউ কেউ বলতে পারেন যে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম এটা কি? পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম কারো আইডিয়া আছে? আচ্ছা, আমি বলে দেই যে আমার সাথে যারা আছেন তারা একটুই করেন, একটু রেসপন্স করেন, না হলে তো মোটামুটি নিজেকে রোবোটিক মনে হচ্ছে। যেহেতু অল্প লোকজন নিজেরা রেসপন্স করেন, আমরা কথা বললে না বললে আমরা আসলে শিখতে পারবো না। মুখ না খুললে তো পরীক্ষায় যেমন ভাইবা বোর্ডের থট ব্লক হয়ে যাবে, থট ব্লক হয়ে যাবে পরীক্ষায়।
ওকে, আমরা একটু মুখে মুখে রেসপন্স করি তাহলে মোটামুটি বোঝা যাবে। তো সাইফুল ভাই, আইডিয়া আছে নাকি পারডামা গ্যাঙ্গিনোসাম? আচ্ছা, তো পারডামা গ্যাঙ্গিনোসাম আমি বলে দিই যে পারডামা গ্যাঙ্গিনোসাম এটা কিছুই না, পেইনফুল টেন্ডার একটা নোডুলের মতো হয়, সেটাতে পুঁজ জমে পাস্টিউলার মতো হয়ে যায়, সাধারণত শিনের দিকে পায়ের মধ্যে পাওয়া যায়। তো আলটিমেটলি সেখান থেকে গ্যাংগ্রিনের মতো হয়ে যায় বা সেখানে ইনফেকশাস অবস্থায় থাকে, অ্যাবসেসের মতো দেখা যায়। ওকে, তো একটু লিখে রাখতে পারি যদি মনে রাখতে চাই যে পারডামা গ্যাঙ্গিনোসাম কি জিনিস। এটা হচ্ছে একটা পেইনফুল টেন্ডার ইনফ্ল্যামড একটা নোডিউল অর পাস্টিউল, যেখানে পাস্টিউল মানে যেটাতে পাস জমে আছে যে নোডিউলের মধ্যে। ওকে, তো কোন কোন জায়গায় পারডামা গ্যাঙ্গিনোসাম পাওয়া যায়? 1 নাম্বার জিআইটি প্রবলেম হচ্ছে আইবিডি। ওকে, আইবিডির মধ্যে পাওয়া যায় মেইনলি আলসারেটিভ কোলাইটিস আর ক্রনস ডিজিজও পাওয়া যায়। এরপরে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। ওকে, এই ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস গুলোর মধ্যে পারডামা গ্যাঙ্গিনোসাম পাওয়া যেতে পারে। এরপরে ব্লাড ডিসক্রাসিয়াস মানে ব্লাড ডিসঅর্ডার, সোজাভাবে বলতে গেলে যেমন এএমএল বা মাইলোডিসপ্লাসিয়া, এগুলাতে পাওয়া যেতে পারে। ওকে, এটা আমরা একটু মনে রাখবো। আর এছাড়া দেখেন ইমিউনোডেফিসিয়েন্সি, এইচআইভি, এই টপিক গুলাতে মানে এই কজেস গুলাতে পারডামা গ্যাঙ্গিনোসাম পাওয়া যেতে পারে। ওকে, তো এই জিনিসগুলো মনে রাখবো যে পরীক্ষায় একটা কোশ্চেন দিতে পারে এসবিআইটা কিভাবে দেয়। পরীক্ষায় একটা কোশ্চেন আসতে পারে, একটা লোক সে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, তার অকেশনাল ডায়রিয়া আছে, ওয়েট লসের হিস্ট্রি আছে, তার আবার পায়ের মধ্যে একটা পাস্টিউল আছে, গ্যাংগ্রিনাস পাস্টিউল বা ইনফ্ল্যামড পাস্টিউল আছে। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস? তো দিল সিলিয়াক ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, আইবিএস এরকমের দিয়ে দিল, তাহলে অ্যান্সার মাথায় আনতে হবে আলসারেটিভ কোলাইটিস বা আইবিডি যেটা থাকে। ওকে, এইভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এরপরে যেমন পরের অংশটা তো যে অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এগুলো সাধারণত আমরা তো অত দেখি না, বাট এগুলো আমাদের কিন্তু একটু খেয়াল করা উচিত। যেমন লেফট আপার কোয়াড্রেন্ট ম্যাস গুলা, স্প্লিন, কিডনি, এগুলাতে ফাইন্ডিং গুলা কি আমরা মোটামুটি জানি, তো এগুলা একটু রিডিং পড়া আর কি। যেমন একটা পরীক্ষায় কিন্তু এমসিকিউ দিয়ে দেয় যে ব্রাইট আলিয়া ফোসা ম্যাস এর কজেস গুলা কোনগুলা, তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসে। আর জেনারেলাইজ ডিস্টেনশন, এটা আমরা মোটামুটি সবাই জানি, 5F দিয়ে মনে রাখতে পারি, এটা আসে না, আমাদের পরীক্ষার জন্য আসে কিন্তু রাইট আলিয়া ফোসা ম্যাস। আচ্ছা বলেন তো যে আইলিওসিক্যাল টিবিতে রাইট আলিয়া ফোসা ম্যাস কি পাওয়া যায়? টিবিতে কি পাওয়া যেতে পারে রাইট আলিয়া ফোসা ম্যাস? জি, পাওয়া যেতে পারে। আচ্ছা, তো কিন্তু আমাদের এখানে কিন্তু টিবিটা লেখা নাই। কারণ কি? কারণ টিবি কয়েক ধরনের হইতে পারে। তো কয়েক ধরনের মধ্যে মানে আলসারেটিভ টাইপের টিবি হয়, এছাড়া হচ্ছে হাইপোপ্লাস্টিক, আর আরেকটা হচ্ছে কি বলে এটা, ভুলে গেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে স্ক্লেরোজিং মনে পড়ছে যে আলসারেটিভ টাইপের হইতে পারে টিবি, মানে অ্যাবডোমিনাল টিবিটা হাইপার প্লাস্টিক হতে পারে বা স্ক্লেরোজিং হতে পারে। এর মধ্যে হাইপার প্লাস্টিক যে টাইপ, সেই টাইপের যদি রাইট আইলিয়াক ফোসাতে হয়, আইলিওসিক্যাল টিবি হয় হাইপার প্লাস্টিক টাইপের, সেই ক্ষেত্রে পাওয়া যেতে পারে। ওকে, তো অন্যান্য ক্ষেত্রে পাওয়া যায় না, দ্যাটস কিন্তু খুব কমন কজেস এর মধ্যে টিবি কথাটা লেখা নেই। যদি 4 নাম্বার অপশন থাকতো, 4 নাম্বার অপশনে লেখা থাকতো যে আইলিওসিক্যাল টিবি, স্পেশালি হাইপার প্লাস্টিক টাইপ। আচ্ছা, একটু আমি পজ করব 1 মিনিট। আচ্ছা, আর যেটা বলতেছিলাম যে রাইট আইলিয়াক ফোসা ম্যাসেজের মেইন হচ্ছে সিকাল কার্সিনোমা, ক্রনস ডিজিজ হতে পারে, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হতে পারে। আর এছাড়া ইলিওসিক্যাল টিবি, এরপরে যদি আমরা চিন্তা করি ইলিওসিক্যাল টিবি, টিউব ওভারিয়ান ম্যাস ফিমেলদের ক্ষেত্রে, আর মেলদের ক্ষেত্রে আনডিসেন্ডেড টেস্টিস, এগুলো হতে পারে, বা একটোপিক কিডনি, এগুলো হতে পারে। ওকে, তো মেইনলি এই 3টা আমরা মনে রাখবো। আর 4 নাম্বারে মনে রাখবো যে আইলিওসিক্যাল টিবি হাইপারপ্লাস্টিক টাইপের হলেও রাইট আইলিয়াক ফোসা ম্যাস পাওয়া যেতে পারে।
ওকে, যেমন যে এখানে কিছু টপিক, এখানে কিছু কথাবার্তা আছে যে আপনি যখন রিডিং করবেন বুঝে যাবেন যে এই জায়গাগুলোর মধ্যে আসলে খুব ইম্পর্টেন্ট কিছু নেই। তবে আমাদের দুইটা পেজ খুবই ইম্পর্টেন্ট, সেই দুইটা পেজ নিয়ে একটু বলবো যে 67 নাম্বার পেজে দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা পেজ। এই পেজ থেকে পরীক্ষায় অহরহ কোশ্চেন দেয়, এসপিএস এও দেয় কোশ্চেন, রেসিডেন্সিতেও দেয়। তো একটা কথা মনে রাখবো, এখন কিন্তু ডেভিডসন আগে যেরকম বলতো যে এফসিপিএস এর জন্য লাগে, রেসিডেন্সির জন্য দরকার নাই, বিষয়টা আর কিন্তু এমন নাই। মেডিসিন অ্যালাইড যদি এমডি আমরা দেই, অবশ্যই এখন কোশ্চেন কিন্তু একটু টেকনিক্যাল করে রেসিডেন্সিতেও। তো এই কোশ্চেন গুলা ভালো করতে পারে কারা, যাদের ডেভিডসন রিলেটেড ভালো আইডিয়া আছে। ওকে, তাদের জন্য কোশ্চেন গুলা, টেকনিক্যাল কোশ্চেন গুলা মেনটেন করা, ট্রু ফলস গুলা মেনটেন করা, পারা কপুট করা খুব সহজ হয়। সো এই কারণে যে কারো যদি মনে হয় যে আমি এফসিপিএস দিব না, তারপরেও আমার মনে হয় যে ডেভিডসনের উপর একটা ভালো আইডিয়া রাখা উচিত, স্পেশালি মেডিসিন রিলেটেড সাবজেক্টে ক্যারিয়ার করতে চাইলে। আচ্ছা, গ্যাস্ট্রিক সিক্রেশন, তো এখানে দেখেন এই জায়গা থেকে একবার কিন্তু এফসিপিএস এ এসবিএ দিছিল যে হুইচ ওয়ান ইজ দ্য কি স্টিমুলেশন ফর এসিড সিক্রেশন, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। তো এটার মধ্যে হিস্টামিন কথাটা ছিল, অন্য কোনোটাই ছিল না, এরকমের আর কি। তো মনে রাখবো যে গ্যাস্ট্রিন, হিস্টামিন, অ্যাসিটাইলকোলিন এগুলো হচ্ছে কি স্টিমুলেশন এসিড সিক্রেশনে, এটাই আমাদের পরীক্ষা আসছিল। আচ্ছা, তো আরেকটা মানে এই পেজটা ফুললি কিন্তু পড়া লাগে। আমি যে কয়েকটা মার্ক করে রেখেছি এগুলো হয়তো একটু ভালো করে দেখতে পারলে ভালো। যেমন গ্যাস্ট্রিনের মধ্যে সোমাটোস্ট্যাটিন, গ্রেলিন, এই গ্রেলিন টার্মটা একটু নতুন, এই গ্রেলিন টার্মটা একটু মার্ক করে রাখা উচিত। ওকে, গ্রেলিনটা একটু পরে আমরা পাবো। তো প্রোটেক্টিভ ফ্যাক্টরস গুলা দেখা লাগে, যেমন প্রোটেক্টিভ ফ্যাক্টরস গুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাইকার্বনেটস, যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন থেকে আসে, এছাড়া মিউসিন, টিএফএফ। এখন আমাদের পরীক্ষাতে স্যাররা এমন কিছু দিয়ে দেন যেটা একটু আনকমন, যেটা বই না পড়লে কিন্তু পারা যায় না। ট্রু ফলস দিয়ে দিলে যে প্রোটেক্টিভ ফ্যাক্টরস কোনগুলো, আমরা প্রোস্টাগ্ল্যান্ডিনও পারবো, মিউসিনও পারবো, বাট ট্রিফয়েল ফ্যাক্টর ফ্যামিলি এরকমের একটা যদি কথা বলে দেয় তখন কিন্তু একটু কঠিন হয়ে যায়। তো এটা মনে রাখবো যে টিএফএফ কিছুই না, এটা কিছু পেপটাইডস এর কম্বিনেশন, একটা গ্রুপ, এই ফ্যামিলি, এরা হচ্ছে হিলিং আর মিউকাস রিজেনারেশনে হেল্প করে। ওকে, আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অবশ্যই জানা উচিত, যেমন হচ্ছে যে কোন সেলগুলো থেকে কি রিলিজ হয়, যেমন এটা একটু লিখে রাখবো আমরা বা মাথায় রাখবো, যদিও সবাই আশা করি আমরা পারি। যেমন অক্সিনটিক সেল, যেটা আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল সেল। তো এই অক্সিনটিক অর প্যারাইটাল সেল থেকে রিলিজ হয় কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইন্ট্রিনসিক ফ্যাক্টর আর গ্রেলিন। আর জাইমোজেনিক অর চিপ সেল থেকে রিলিজ হয় কি, পেপসিনোজেন। ঠিক আছে, তো এই দুইটা জিনিস একটু লিখে রাখি বা মাথায় রাখি যে অক্সিনটিক বা প্যারাইটাল সেল থেকে দেখেন আমরা জানি যে এইচসিএল রিলিজ হয়, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলও বলা হয়, এটা রিলিজ হয়, নতুন যেটা সেটা হচ্ছে গ্রেলিন, গ্রেলিনটা রিলিজ হয় এখান থেকে, এটা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, তো আমাকে সাইফুল ভাই বলেন তো যে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ কি, ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ কি? আচ্ছা, যারা হচ্ছে আমার সাথে জুমে আছেন তারা কেউ একটু বলেন তো ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ কি? আচ্ছা, আমি বলে দিই যে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ হচ্ছে ভিটামিন বি12টাকে ক্যারি করে নিয়ে যাওয়া। আর ভিটামিন বি12টাকে স্টমাক থেকে ক্যারি করে টার্মিনাল আইলিয়ামে নিয়ে সেটাকে রিঅ্যাবজর্ব করতে সাহায্য করা। ওকে, ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ। তো এই কারণে প্যারাইটাল সেল যদি কোনো কারণে বেশি নষ্ট হয়ে যায় তখন ইন্ট্রিনসিক ফ্যাক্টর গুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ওকে, এই কথাটা মনে রাখবো যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর নষ্ট হয়ে যায় তখন ভিটামিন বি12টা অ্যাবজর্পশনও কমে যায়, তখন কিন্তু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির ফিচারগুলো তৈরি হয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পরীক্ষার জন্য একটু পড়বো। আবার আরেকটা বিষয়, যেমন যে কারো প্যারাইটাল সেল কমে গেছে, তার কিন্তু অ্যানিমিয়া নিয়েও আসতে পারে। ওকে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দিয়ে নিয়ে আসতে পারে, কারণ কি এই সেলটা লাগে ফেরিক থেকে ফেরাস হওয়ার জন্য। তো এটা কিন্তু আমরা একটু মাথা রাখার চেষ্টা করবো যে ফেরিক থেকে ফেরাস হওয়ার জন্য
এই ফেরাস ফর্মটা, আয়রনের ফেরাস ফর্মটা অ্যাবজর্ব হয় সবচেয়ে বেশি, অ্যাবজর্পশন হয়। সো এই ফেরিক থেকে ফেরাস হওয়ার জন্য এই সেলটা লাগে। সো প্যারাটাল সেল যদি কোনো কারণে কমে যায় বা অনেক লম্বা সময় প্রোটন পাম্প ইনহিবিটর বা গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ানো হয়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই সেলটা কমে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তৈরি হতে পারে, তার ফিচারগুলো নিয়ে আসতে পারে। ওকে, তো এইখানে দেখেন একটা ফিগার দেওয়া আছে 21.3, খুবই ইম্পর্টেন্ট একটা ফিগার। তো এই ফিগারটা দেখেন, আমাদের পড়ার সময় একটু খেয়াল রাখবো যে ইম্পর্টেন্ট ফিগার থেকেও কিন্তু পরীক্ষা চলে আসে। ইম্পর্টেন্ট ফিগার গুলা থেকে যেমন এখান থেকে কি চলে আসতে পারে যে ইন্টারক্রোমাফিন লাইক সেল থেকে কি রিলিজ হয়। তো মনে রাখবো যে ইন্টারক্রোমাফিন লাইক সেল থেকে রিলিজ হয় কি, হিস্টামিন। আর ইন্টারক্রোমাফিন লাইক সেলের উপর কার রিসেপ্টর আছে, মনে রাখবো গ্যাস্ট্রিনের রিসেপ্টর আছে। গ্যাস্ট্রিনের রিসেপ্টরের নাম কি, CCK2R। তো দেখেন, যদিও গ্যাস্ট্রিন রিসেপ্টর, এটা কিন্তু মনে রাখবো যে কোলিসিস্টোকাইনিনের সাথে রিলেটেড। যে গ্যাস্ট্রিন ফ্যামিলির মধ্যে দুইটা হরমোন আছে, লোকাল হরমোন, একটা হচ্ছে গ্যাস্ট্রিন, একটা হচ্ছে কোলিসিস্টোকাইনিন। সো গ্যাস্ট্রিনটা আমরা মনে রাখবো, আর CCK2R, এই গ্যাস্ট্রিন এই রিসেপ্টরের সাথে বাইন্ড হয়ে হিস্টামিন রিলিজ করে। এই হিস্টামিনই প্যারাইটাল সেলের মধ্যে তিনটা ধরনের রিসেপ্টর আছে, ওই যে কি স্টিমুলেশন গুলার তিনটা রিসেপ্টর, একটা হচ্ছে গ্যাস্ট্রিনের জন্য, একটা হিস্টামিনের জন্য, একটা অ্যাসিটাইলকোলিনের জন্য এমটি রিসেপ্টর। ওকে, এই তিনটা রিসেপ্টরের যদি স্টিমুলেটেড হয়, যেমন হিস্টামিন এসে H2 রিসেপ্টরের সাথে বাইন্ড হলো, বা গ্যাস্ট্রিন এসে সরাসরি প্যারাইটাল সেলের CCK2R রিসেপ্টরের সাথে বাইন্ড হলো, বা ভেগাল স্টিমুলেশনের কারণে অ্যাসিটাইলকোলিন এসে এখানে বাইন্ড হলো, তখন এখানে কনফার্মেশনাল চেঞ্জ হয়। তখন এই পাম্পটা অ্যাক্টিভেট হয়ে যায়, হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্পটা। ওকে, তখন এই পাম্পটার মাধ্যমে পটাশিয়াম ভিতরে চলে যায় আর হাইড্রোজেনটা বাইরে বের হয়ে আসে, আর ক্লোরাইডটা প্যাসিভলি চলে আসে। তখন এই হাইড্রোজেন আর ক্লোরাইড মিলে হাইড্রোজেন ক্লোরাইড বা অ্যাসিডটা তৈরি করতেছে। ওকে, এই কথাটা আমরা অবশ্যই মনে রাখবো। আর এখানে কিন্তু আবার লেখাও আছে, এই যে এই ফিগার টিগার গুলো আমরা যখনই পড়ি, এই ফিগারটা একবার হলেও একটু রিডিং করবো, কারণ এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিছু কথাবার্তা লেখা থাকে। যেমন সোমেটোস্ট্যাটিন, ভিআইপি, জিআইপি, এগুলো হচ্ছে এই সিক্রেশনটাকে কমায়। ওকে, হঠাৎ করে যে ভিআইপি এসি সিক্রেশন কমায় নাকি বাড়ায়, হঠাৎ করে পরীক্ষা আসলো, আপনি তো খুঁজে পাচ্ছেন না যে ডেভিডসন এত ভালো করে বললাম কোথেকে দিল, সেটা কিন্তু যে এখান থেকে দিয়ে দিতে পারে। ওকে, তো এই কথাগুলো আমরা মনে রাখবো। আর এদিকে স্মল ইন্টেস্টাইনে যদি খেয়াল করি, স্মল ইন্টেস্টাইনের ফাংশন গুলো জানা দরকার। আমরা একেবারে চলে যাই আরেকটা ইম্পর্টেন্ট টপিকে। একটা বক্স, যে আমরা এই বক্স গুলা কিভাবে পড়বো। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার সাথে যারা আছেন একটু রেসপন্স করেন, রেসপন্স না করলে তো নিজেকে রোবট মনে হচ্ছে। সাইফুল ভাই? জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, একটু রেসপন্স করেন, না হলে মনে হয় যে আমি রোবোটিক হয়ে গেছি, তখন আর আমার পড়াইতে ভালো লাগে না। একটু রেসপন্স করেন, জানেন না জানেন বলবেন যে ভাই পারি পারি না, বা যেটা মনে হয় বলে ফেলবেন যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হয়। ওকে, সো গাট হরমোনস আরেকটা ইম্পর্টেন্ট বক্স। তো বক্স গুলো থেকে পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে, বক্স গুলো কিভাবে পড়তে হয়, যে এই ইম্পর্টেন্ট বক্সটা আমি এখন পড়াই দিব। আজকের হয়তো এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বলবো বলার মধ্যে। তো এই বক্সটা অবশ্যই খুব ভালো করে পড়বেন। দেখেন, আমি অনেকগুলা স্টার দিচ্ছি, ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট একটা বক্স। তো এই বক্সটা পড়তে হলে আপনার কিছু বেসিক জিনিস একটু মাথায় রাখতে হবে, কিছু কোরিলেট করতে হবে। ওকে, আর এই বক্স থেকে মনে রাখবো যে এই বক্সটা যদি আপনার ভালো করে আইডিয়া থাকে, তাহলে এসিপিএস, রেসিডেন্সি সব জায়গায় পরীক্ষা, ইভেন এমআরসিপি, সেখানেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন খুব সহজেই কমন পাওয়া যায়। ওকে, তো এই বক্সটা আমরা খুব ভালো করে দেখবো। তো প্রথমটা একটু ডিটেলস ভেঙে ভেঙে আমরা যদি চিন্তা করি, প্রথমে আমি যখন পড়তে গেছি এই বক্সটা পড়ার পর দেখি মিক্স এন্ড কিছু আমার খুব একটা মনে নেই। তো পরে একটু ভালো করে পড়ার পরে দেখলাম আসলে বক্সটা খুব একটা কঠিন না, একটু মাথা ঠান্ডা রেখে পড়লে বিষয়টা মোটামুটি ইজি হয়ে যায়। যেমন গাট হরমোনস এন্ড পেপটাইড, এটার মধ্যে প্রথমেই দেখি যে গাট হরমোনস গুলো আমরা জানি মোটামুটি লোকাল হরমোনস, এরা জিআইটির ওখানেই রিলিজ হয়, ওখানেই কাজ করেন মোটামুটি। ওকে, তো এই গাট হরমোনস এর মধ্যে প্রথমে যদি খেয়াল করি গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন কি সেলের উপর কাজ করবে, স্টোমাকের জি সেলের উপরে, এটা আমরা জানি, এগুলা পরীক্ষা আসবে না। স্টিমুলাসটা ইম্পর্টেন্ট। দেখেন, গ্যাস্ট্রিনের কাজ অ্যাকচুয়ালি কি, গ্যাস্ট্রিনের কাজ হচ্ছে এই সেল রিলিজ করা, আর সেই এই সেলটা কি করবে, এই সেলটা
ওই পেপসিনোজেন যেই প্রোটিন ডাইজেস্টিং এনজাইমটা আছে ইনঅ্যাক্টিভ ফর্মে সেটাকে অ্যাক্টিভ করে। ওকে, পেপসিন করে, সেই পেপসিনটা প্রোটিনটাকে ভেঙে পেপটোন প্রোটিওজ এগুলো তৈরি করে। সো আলটিমেটলি ওর টার্গেট কি? ওর টার্গেট হচ্ছে প্রোটিন ধরনের খাবারটাকে ডাইজেস্ট করা। সো অবশ্যই একটা স্টিমুলাস কি হবে? প্রোটিন ডাইজেশন। ওকে, তো এই কথাটা আমরা মনে রাখবো। আচ্ছা, এখন পরীক্ষায় আরো কিছু ইনডিরেক্টলি দিয়ে দেয় যেগুলা আমরা সরাসরি হয়তো চার্টে পাই না, মানে এই বক্সে নাই, বাট ইনডিরেক্টলি পরীক্ষায় চলে আসে, বইয়ের ভিতরে পড়তে গেলে পাওয়া যায়। যেমন আরো কিছু স্টিমুলেশন আছে। আমরা তো এমনিতে জানি কি স্টিমুলেশন হচ্ছে তিনটা, সেটার মধ্যে যে অ্যাসিটাইল কোলিন ছিল। তো এই বক্সটা যদি পড়তে যাই, দু একটা কথা একটু আশেপাশে লিখে রাখতে পারলে ভালো। যেমন স্টিমুলাসের মধ্যে টান দিয়ে আরো কয়েকটা কথা লিখে রাখি, যে স্টিমুলেশন আর কি কি ভাবে হয়। যেমন ভেগাল ডিসচার্জ, ভেগাল ডিসচার্জের মাধ্যমে গ্যাস্ট্রিন স্টিমুলেটেড হয়, রিলিজটা এই সেল বেশি বেশি রিলিজ হয়। ওকে, এই কারণে কিন্তু যে পিইউজির একটা ট্রিটমেন্ট হচ্ছে ভ্যাগোটমি করা হয়। আচ্ছা, তো ভেগাল ডিসচার্জ এটা আমরা মনে রাখবো। আর এছাড়া অ্যাসিটাইল কোলিন, হিস্টামিন এগুলো আমরা মোটামুটি জানি। আর এর পাশে আনকমনলি লিখে রাখি একটা ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম 2+ আয়ন। ওকে, এটা একটা স্টিমুলাস। আচ্ছা, তো এখন আমাকে বলেন তো, যে একটা পেশেন্ট সে পেপটিক আলসার ডিজিজ নিয়ে আসছে, বলা হলো তার এন্ডোক্রাইন প্রবলেম আছে। ওকে, ক্যালসিয়াম রিলেটেড এন্ডোক্রাইন প্রবলেম আছে, তাহলে সেই প্রবলেমটা কি হতে পারে? আমাকে বলেন তো, সাইফুল ভাই বলেন তো, যে এন্ডোক্রাইনের কোন প্রবলেমে পিইউডি নিয়ে আসতে পারে, কোন প্রবলেমে এন্ডোক্রাইনোলজির? জলিঞ্জার এলিসন সিনড্রোম। আচ্ছা, তো জলিঙ্গার এলিসন সিনড্রোম তো অবশ্যই। ক্যালসিয়াম রিলেটেড কোনটা? ক্যালসিয়াম রিলেটেড। আর জলিঙ্গার এলিসন তো অবশ্যই সেটার সাথেও অ্যাসোসিয়েটেড থাকে। তো ওইটার সাথে আরেকটা কথা আছে অ্যাসোসিয়েটেড। এই জলিঙ্গার এলিসন সিনড্রোমটা এটা হচ্ছে মেন ওয়ানের মধ্যে, ওইটার সাথে আরেকটা ইম্পর্টেন্ট আছে ক্যালসিয়াম রিলেটেড। কোনটা? আমি বলে দিই, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমে কি হয়? ক্যালসিয়াম বেশি থাকে না, এই বেশি বেশি ক্যালসিয়াম কিন্তু এই গ্যাস্ট্রিনটাকে স্টিমুলেটেড করে, তখন এক্সেস অ্যাসিড রিলিজ হয়, পেপটিক আলসার লাইক ফিচার থাকে। এই কারণেই কিন্তু বা এমনিতেই প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমের ফিচার কিন্তু আমরা পড়ি, ওই যে বোনস, স্টোনস, অ্যাবডোমিনাল গ্রোনস এন্ড সাইকিক মোনস। তো এই যে এই অ্যাবডোমিনাল গ্রোনসটা কেন হয়? এই ধরনের পেশেন্টের কনস্টিপেশন থাকে, পাশাপাশি পিইউডি লাইক ফিচার থাকে। ওকে, এই কারণে পেটে ব্যথা হয়, এই কারণে পেশেন্ট অ্যাবডোমিনাল ব্যথায় গঙ্গায় এরকমের মানে নিউমোনিক্স গুলা মনে রাখার জন্য ছিল, তাই না? সো ক্যালসিয়াম বেশি, এটা হচ্ছে গ্যাস্ট্রিন একটা স্টিমুলাস, এটা মনে রাখবো। আর আরেকটা স্টিমুলাস মনে রাখবো, এপিনেফ্রিন। ওকে, এপিনেফ্রিন এটা একটু লিখে রাখি, এপিনেফ্রিন। তো এপিনেফ্রিনের বিষয়টা কি, যে আমরা যখন স্ট্রেসে থাকি, আমরা টেনশনে থাকি, তখন কি হয় যে এই এপিনেফ্রিন বেশি বেশি রিলিজ হয় না, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি বেড়ে যায়, এপিনেফ্রিন বেশি বেশি রিলিজ হয়। সো চিন্তা করে দেখেন, এপিনেফ্রিন বেশি বেশি রিলিজ হলে সেটাও কিন্তু গ্যাস্ট্রিন রিলিজটাকে বাড়ায় দেয়, অ্যাসিড সিক্রেশন বাড়ায়। ওকে, সো অনেকদিন স্ট্রেসে থাকলে তার ক্ষেত্রে কিন্তু পিইউডি লাইক ফিচার তৈরি হয়ে যায়। সো যেটাকে আমরা বলি স্ট্রেস আলসার, তাই না? সো স্টিমুলাস কি তাহলে? আরেকটা এপিনেফ্রিন। তাহলে দেখেন, আমরা তো প্রোটিন ডাইজেশন এখানে পেলাম, আর ইনডিরেক্টলি বই অন্যান্য জায়গায় কথাবার্তাগুলো দেওয়া আছে, সেগুলো থেকে আমরা কিছু কথা পেলাম, যেমন অ্যাসিটাইল ভেগাল ডিসচার্জ, অ্যাসিটাইল কোলিন অবশ্যই, আর হিস্টামিন অবশ্যই, আর পাশাপাশি ক্যালসিয়াম, আর আরেকটা হচ্ছে এপিনেফ্রিন। ওকে, আর সাবটেস্ট হচ্ছে কি? অ্যাসিড দিয়ে। দেখেন, গ্যাস্ট্রিনের কাজই হচ্ছে অ্যাসিড সিক্রেট করা। অলরেডি যদি অ্যাসিড থাকে তাহলে কি হবে? এটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে অ্যাসিডটাকে কমাই দিবে। ওকে, যে বলবে গ্যাস্ট্রিন থেকে কমাই দিবে, সো বলবে আমি অলরেডি আসছি, আমাকে রিলিজ করার দরকার নেই। সো দ্যাটস ওয়াই সাপ্রেসড হবে। ওকে, আর সোমাটোস্ট্যাটিন আমরা জানি যে এটা দুনিয়ার সবকিছুকে কমায়। তো মোটামুটি সাপ্রেশন আমরা জানলাম। তো এখন বলেন তো, পরীক্ষায় আসলো যে কোনটা সাপ্রেস করবে গ্যাস্ট্রিনকে, তাহলে হাই পিএইচ, অ্যাসিডিক পিএইচ নাকি লো পিএইচ, তাহলে কি অ্যান্সার দিবেন? হাই পিএইচ হাই পিএইচ, নাকি লো পিএইচ? হাই পিএইচ। এখন হাই পিএইচ মানে কি? অ্যাসিড কম নাকি বেশি? ও সরি। আচ্ছা, তাহলে এখানে সাপ্রেস বাই আরেকটা কথা ইনডিরেক্টলি এটা থেকে কি জানলাম? অ্যাসিড বেশি থাকা তার মানে হচ্ছে লো পিএইচ। ওকে,
তাহলে গ্যাস্ট্রিনে আরেকটা সাপ্রেসড হবে কিভাবে, লো পিএইচ থাকলে। পিএইচ যদি কমে যায় মানে অ্যাসিড থাকে অলরেডি, তাহলে ওইটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে গ্যাস্ট্রিনটাকে কমিয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা তাহলে গ্যাস্ট্রিনের মেইন কাজ কি, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন করা। আর গ্যাস্ট্রিন যেহেতু স্টমাকে আছে, স্টমাকের গ্রোথ বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল গ্রোথ অবশ্যই গ্রোথে হেল্প করবে। তাহলে মেইন কাজ কি, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। তো এই গ্যাস্ট্রিনের সাথে টান দিয়ে আরেকটা জিনিস করে ফেলবো, সেটা হচ্ছে গ্রেলিন। দেখেন গ্যাস্ট্রিন আর গ্রেলিন দুটো হচ্ছে ভাই ভাই, ওকে, একই জায়গা থেকে রিলিজ হয়, তাই না? এই গ্রেলিনটা আগে আমরা পড়ছি কোন সেল থেকে রিলিজ হয়, প্যারাটাল সেল থেকে। তো এই দুইটা আমরা যদি একসাথে পড়ি তাহলে আর ভুল হবে না, গ্যাস্ট্রিন গ্রেলিন একসাথে পড়বো। কেন? কারণ এই গ্যাস্ট্রিন আর গ্রেলিন এই দুইটা মাত্র লোকাল হরমোন আছে যে দুইটা এসিড সিক্রেশনটাকে বাড়াচ্ছে। দেখেন গ্যাস্ট্রিনেরও কাজ হচ্ছে এসিড সিক্রেশন বাড়ানো আর গ্যাস্ট্রিক এমটিং করা। ওকে, তো এই কথাটা মনে রাখবো। আর গ্রেলিনের স্পেশালিটি আরেকটা আছে, সেটা হচ্ছে যে ক্ষুধা যখন থাকে, খালি পেটে থাকে, অনেক লম্বা সময় আপনি না খেয়ে আছেন, তখন এই গ্রেলিনটা আপনার রিলিজ হয়। এই গ্রেলিনটা তখন অ্যাপিটাইট তৈরি করে। ওকে, অনেকক্ষণ না খেয়ে আছেন, পেটের মধ্যে দেখবেন চোচো করতেছে, কারণ কি? কারণ হচ্ছে এই গ্রেলিনটা তখন অ্যাপিটাইট তৈরি করবে, এসিড সিক্রেশনটাও বাড়াবে কিছুটা, গ্যাস্ট্রিক ইম্পটিং করবে। তো পেটের মধ্যে ওই যে বাটারফ্লাই স্টমাক অনেক সময় বলে, ওকে, যে পেটের মধ্যে গ্যাস্ট্রিক ইম্পটিং এর কারণে তখন মনে হবে যে প্রজাপতির মতো লাফাচ্ছে পেটের মধ্যে। ওকে, এরকমের হয় কিন্তু। তো গ্যাস্ট্রিন আর গ্রেলিন এটা মনে রাখবো। আর গ্রেলিন মনে রাখবো কি, এটা অ্যাপেটাইট করে, স্টিমুলাস অ্যাপেটাইট। তো আমি আগে মনে রাখতে, গ্রেলিন হচ্ছে গ্রানের মতো উচ্চারণ, গ্রান গ্রেলিন। যেমন একটা সুন্দর গ্রান আপনি শুকলেন কোনো একটা খাবারে, তাই না? অবশ্যই তাহলে ক্ষুধা লাগবে। তো ওইভাবে আমি মনে রাখতাম যে গ্রেলিন দিয়ে, গ্রেলিন হচ্ছে অ্যাপেটাইট স্টিমুলেট করে। ঠিক আছে, তো এই কথাটা আমরা অবশ্যই মনে রাখবো। আর এরপরে একটা জিনিস খেয়াল করি, যে এরপরে চলে যায় হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন, তা সোমাটোস্ট্যাটিন কোন সেল থেকে রিলিজ হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ডি সেল থেকে। আমরা যখন প্যানক্রিয়াস করি, প্যানক্রিয়াসের মধ্যেও আমরা জানি যে সোমাটোস্ট্যাটিনটা ডি সেল থেকে রিলিজ হয়। এটা আমাদের পরীক্ষা আসতে পারে। আর স্টিমুলাস সবকিছুই মোটামুটি ফ্যাট, গ্লুকোজ, বাইল, এগুলো সবকিছু স্টিমুলাস। আর অ্যাকশন সোমাটোস্ট্যাটিনে অ্যাকশন অ্যাকচুয়ালি মুখস্থ করার দরকার নেই। সোমাটোস্ট্যাটিন মানে দেহে সবকিছু, স্ট্যাটিন মানে স্টেটে, একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা, নিউট্রালে নিয়ে আসা। ওকে, তার মানে সে অ্যাকচুয়ালি সবকিছুকে কমায়, ওকে, বা নেগেটিভ করে, ইনহিবিট করে, এরকম। তো এটার ফাংশন গুলো আমরা এই কারণে পরীক্ষায় পারতে সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে 3 নাম্বারটা খেয়াল করি, কোলিসিস্টোকাইনিন, সিসিকে পিজেড। এই কোলিসিস্টোকাইনিনটা আমরা অলওয়েজ পড়বো হচ্ছে কোলিসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন। এটা ফুল নামটা যদি পড়তে পারি তাহলে এটার নাম যেটা কাজ সেটা। ওকে, অলওয়েজ আমরা পড়ি এভাবে, সিসিকে পিজেড। পিজেড মানে কি, প্যানক্রিওজাইমিন। ওকে, তো এখন দেখেন যে এটা রিলিজ হচ্ছে কোন সেল থেকে, আই সেল থেকে। এটা আমি কিভাবে মনে রাখি, যে কাইনিনের মধ্যে দুইটা আই আছে, ডাবল আই, রিলিজ হয় কি সেল থেকে, আই সেল থেকে। আর এছাড়া কিছুটা কোলনের নার্ভ এন্ডিং থেকে রিলিজ হতে পারে। ওকে, এটা আমরা একটু মনে রাখবো, নার্ভ এন্ডিং থেকেও রিলিজ হতে পারে। আচ্ছা, এরপরে স্টিমুলাসটা খেয়াল করি, যে দেখেন কোলিসিস্টোকাইনিন যেটা, ওর কাজ হচ্ছে প্যানক্রিয়াস থেকে এনজাইম গুলাকে নিয়ে আসা, মেইনলি ট্রিপসিনটাকে নিয়ে আসা, প্রোটিন ধরনের খাবার, ফ্যাট, এগুলোকে হজম করানো। তো স্টিমুলাস কি হবে, যে প্রোটিন ধরনের খাবার, ফ্যাট, ফ্যাটি অ্যাসিড, এগুলো যখন ডিডিএনএমের সেকেন্ড পার্টে আসবে তখন এই কোলিসিস্টোকাইনিনটা রিলিজ হবে। ওকে, আর সাপ্রেসড হবে কার মাধ্যমে, ট্রিপসিনের মাধ্যমে, কারণ ওর কাজই তো ছিল ট্রিপসিনটাকে রিলিজ করা। তো অলরেডি যদি ব্লাডে ট্রিপসিন থাকে, সেটা কি করবে, নেগেটিভ ফিডব্যাক দিয়ে তখন এই কোলিসিস্টোকাইনিনটাকে কমাই দিবে। সো এটাই বলা হচ্ছে সাপ্রেস বাই ট্রিপসিন। আচ্ছা, এখন অ্যাকশনটা খেয়াল করি। অ্যাকশন হচ্ছে নাম যেটা কাজ সেটা। যেমন কোলিসিস্টোকাইনিন, ফার্স্টের নামটা যদি খেয়াল করি, কোল মানে বাইল, সিস্ট মানে থলি, যে থলির মধ্যে বাইল থাকে মানে গল ব্লাডার। কোলিসিস্টোকাইনিন মানে কি, গল ব্লাডার থেকে যে বাইল রিলিজ করে। তো বিষয়টা হচ্ছে, গল ব্লাডার থেকে বাইল রিলিজ করলে সেই বাইলটা কি হবে, সেই বাইলটা কমন বাইলটা দিয়ে এসে সেকেন্ড পার্ট অফ দ্য ডিনোমে স্ফিংটার অফ কোডি দিয়ে বের হয়ে আসবে। তার মানে কি, বাইলটাকে বের করতে হলে গল ব্লাডারটাকে অবশ্যই কন্ট্রাকশন করতে হবে। এই যে সো স্টিমুলেশন, গল ব্লাডার কন্ট্রাকশন। আর স্ফিংটার অফ ওডিটাকে কি করতে হবে, রিল্যাক্স করতে হবে। সো রিল্যাক্সেস স্ফিংটার অফ ওডি।
তো এই দুইটা কথা কিন্তু আমরা এখানে জেনে গেলাম। ওকে, আর এরপরে যদি খেয়াল করি প্যানক্রিওজাইমিন। প্যানক্রিওজাইমিন কথাটা মানে কি? প্যানক্রিও মানে প্যানক্রিয়াস, জাইমিন মানে এনজাইম। সো যেই হরমোনটা প্যানক্রিয়াস থেকে এনজাইমগুলোকে নিয়ে আসে। সো এটার এই যে দেখেন ফাংশনে প্রথমে লেখা আছে প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশন স্টিমুলেট করে। তো এই এনজাইম রিচ প্যানক্রিয়াসের সিক্রেশনটাকে বলা হয় একবলিক সিক্রেশন। ওকে, এটা আমরা একটু মনে রাখতে পারি। আর আমরা জানি যে গ্যাস্ট্রিন আর গ্রেলিন এই দুটো অ্যাসিড রিলিজ করা বাড়ায়, আর এই দুটো বাদে বাদ বাকি যারা আছে সবাই মোটামুটি অ্যাসিড রিলিজ করা কমাবে। সো এগুলো কিন্তু মুখস্থ করার দরকার পড়ে না যে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন ডিক্রিজ করবে, গ্যাস্ট্রিক এন্টিং রিডিউস করবে, এগুলো কিন্তু আর মুখস্থ করার দরকার পড়ে না, এমনিতে আমরা পারবো। ওকে, তো আর স্পেশাল একটা ফাংশন কি মডুলেট স্যাটাইটি। স্যাটাইটি মানে হচ্ছে আমার পেট ভরে গেছে, মানে আমি আর খাওয়ার মাধ্যমে তৃপ্তি পেয়ে গেছি, আমি আর খেতে চাচ্ছি না, এটাকে বলা হয় স্যাটাইটি। ওকে, সো এই স্যাটাইটিটাকে মডুলেট করে, মেনটেন করে কে? কোলিসিস্টোকাইনিন। ওকে, তাহলে কোলিসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিনের নামটা যদি আমি ফুল মনে রাখি তাহলে কাজটা ফুল আমি মনে রাখতে পারবো। এরপরে খেয়াল করি সিক্রেটিন। সিক্রেটিন ছিল অ্যাকচুয়ালি এটার নামকরণটা করা হচ্ছে যে এইভাবে যে যখন সর্বপ্রথম জিআই ট্র্যাক্টের হরমোনগুলা নিয়ে সিক্রেশনগুলা নিয়ে গবেষণা করা হচ্ছিল, তো বিজ্ঞানীরা সর্বপ্রথম যে লোকাল হরমোনটা পাইছিলেন সেটাই অ্যাকচুয়ালি প্রথম লোকাল হরমোন আবিষ্কৃত। তো ওইটার নাম সিক্রেশন হচ্ছে দেখে জিআই ট্র্যাক্টে, তো এটার নাম হয়ে গেছিল সিক্রেটিন, সেখান থেকে নামকরণটা করা হয়েছিল। তো এই সিক্রেটিন কোন সেল থেকে রিলিজ হয়? এস সেল থেকে। এটা আমরা মনে রাখবো, এস সেল থেকে, এটা খুব সহজ। আর সিক্রেটিন রিলিজ হবে কখন? যখন সেকেন্ড পার্ট অফ ডিউডিনামে খাবার আসবে। কোন খাবার? এই যে অ্যাসিড যুক্ত খাবারগুলা। সো এই যে ফ্যাটি অ্যাসিড বা ডিউডিনামে অ্যাসিড আসলে তখনই সিক্রেটিন রিলিজ হবে। ওকে, সিক্রেটিনের মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে প্যানক্রিয়াস থেকে ফ্লুইড আর বাইকার্বনেট সিক্রেশন করবে। ওকে, তো এই বাইকার্বনেট যুক্ত সিক্রেশনটাকে বলা হয় হাইড্রোলাইটিক সিক্রেশন। তো একটা কথা আমরা মনে রাখবো যে এই যে ফ্লুইড আর বাইকার্বনেট সিক্রেশন যদিও করে, সে কোনো এনজাইম সিক্রেশন করে না। পাশে লিখে রাখতে পারি নো এনজাইম সিক্রেশন। ওকে, প্যানক্রিয়াস থেকে সে কোনো এনজাইম নিয়ে আসে না, নিয়ে আসে ফ্লুইড আর বাইকার্বনেট। এই বাইকার্বনেটটা আনার মাধ্যমে সে এই অ্যাসিডিক ডিউডিনামটাকে অ্যালকালাইন করে ফেলে। আমরা জানি বাইকার্বনেট হচ্ছে ক্ষার বা অ্যালকালাইন, এটা হচ্ছে এই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে ফেলে, একটা অ্যালকালাইন বা ক্ষারীয় মাধ্যম তৈরি করে। আমরা জানি যে এই ডিউডিনামের যেই এনজাইমগুলো আছে তারা এই অ্যালকালাইন মিডিয়াতে খুব ভালো কাজ করে, ক্ষারীয় মাধ্যমে খুব ভালো কাজ করে। ওকে, আর এসি সিক্রেশন যে কমাচ্ছে, গ্যাস্ট্রিক এন্টিং যে কমাচ্ছে, এগুলো মুখস্থ করার দরকার পড়ে না, এটা আমরা এমনিতেই জানি। আচ্ছা, এরপরে খেয়াল করি মোটিলিন। দেখেন মোটিলিন নামটাই হচ্ছে মোটিলিটি রিলেটেড, তাই না? সো মোটিলিন কোন সেল থেকে রিলিজ হয়? এমও সেল থেকে। এটা তো আমরা জানি মোটিলিন হচ্ছে ফাস্টিং, পেট খালি পেটে থাকি, পেটের মধ্যে মনে হয় একটু বুড়বুড় করে, তাই না? এটা মোটিলিনের জন্য করে, ডায়েটারি ফ্যাট ট্যাট হলে। আর এই মোটিলিনের মেইন কাজ কি? পেরিস্টালটিক অ্যাক্টিভিটি রেগুলেট করে। তো এইটা একবার এসবিএতে আসছিল, মোটিলিন হচ্ছে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি রেগুলেট করে, বা এটা হচ্ছে মাইগ্রেটিং মোটর কমপ্লেক্সেস, এটা মেনটেন করে। ওকে, মাইগ্রেটিং মোটর কমপ্লেক্সেস যে একটা নির্দিষ্ট সময় পর পর ইন্টেস্টাইনের মধ্যে একটা কন্ট্রাকশন উপর থেকে নিচের দিকে যেতে থাকবে, তো এটাকে বলতেছে মাইগ্রেটিং মোটর কমপ্লেক্সেস। তো এটা রেগুলেট করে মোটিলিন। এই মোটিলিনের এম দিয়ে আমরা মনে রাখতে পারি এমএমসি, তাই না? এটা সহজ। এরপরে খেয়াল করি গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড আর গ্লুকাগন লাইক পেপটাইড 1। তো এই দুটা আমি অলওয়েজ জিআইপি জিএলপি একসাথে পড়তে বলবো। ওকে, কারণ কি এই দুটার কাজ সেম। তো প্রথমটা খেয়াল করি গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড। এই গ্যাস্ট্রিকের এই উচ্চারণটা যদি একটু চিন্তা করি যে এখানে কে লিখলে উচ্চারণটা সেম হতো, সো ওইভাবে কে রেখে যদি চিন্তা করি, সো কে সেল থেকে রিলিজ হয়, এইভাবে মনে রাখতে পারি আমরা। তো স্টিমুলেশন মোটামুটি গ্লুকোজ ফ্যাট মনে রাখবো। তো এটার স্পেশালিটি আছে, স্পেশালিটি হচ্ছে এটা ইনসুলিন রিলিজ করাকে বাড়ায়। আবার গ্লুকাগন লাইক পলিপেপটাইড, এখানে গ্লুকাগন লাইক আছে আবার গ্লুএল আছে, তো এই দুটো দিয়ে আমরা মনে রাখতে পারি এল সেল থেকে রিলিজ হয়। তো এইটাও মনে রাখবো ইনসুলিন রিলিজটাকে স্টিমুলেটেড করে। তো এই যে ইনসুলিন রিলিজটাকে স্টিমুলেটেড করতেছে, এই কারণে এটাকে বলা হয় ইনক্রিটিং হরমোনস। তো ইনক্রিটিং ইফেক্ট নামক একটা টার্ম আছে যেটা ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে আছে। তো ইনক্রিটিং ইফেক্ট বলতে কি মিন করে? দেখা গেল কোন একটা নর্মাল মানুষের শরীরে যদি আমি গ্লুকোজ দিয়ে দিই, আমরা জানি বিটা সেলের মধ্যে গ্লুকোজ প্রবেশ করলে বিটা সেলটা স্টিমুলেটেড হয়ে সেখান থেকে ইনসুলিন রিলিজ। তো নর্মালি কোন একটা মানুষের ক্ষেত্রে যদি শিরা পথে আইভি রুটে
আমি গ্লুকোজ দেই, আবার খাওয়ায় গ্লুকোজ দেই, তাহলে দেখা যাচ্ছে যে মুখে গ্লুকোজ খাওয়ানোর পরে ইনসুলিন রিলিজটা বেশি হয়। ওকে, পরে গবেষণা করে দেখা গেল এই যে জিআইপি জিএলপি এই খাবারের মাধ্যমে যে লোকাল হরমোন গুলা রিলিজ হয়, খাবার যখন ইন্টেস্টাইনে যায় তখন এই লোকাল হরমোন গুলা রিলিজ হয় বেশি, তখন এই লোকাল হরমোন গুলাই ইনসুলিন রিলিজ করে বেশি বেশি। এটাকে বলা হয় ইনক্রিটিন ইফেক্ট, আর এই কারণেই এই দুটাকে বলা হয় ইনক্রিটিন হরমোন। ওকে, জিআইপি জিএলপি অলওয়েজ একসাথে পড়বো, কারণ কি এদের ফাংশন সেম। দেখেন তো একটা ফাংশন আমরা জেনে জেনে গেলাম। তো স্টিমুলেট ইনসুলিন রিলিজ, এটা একটা নাম আছে গ্লুকাগন ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলিপেপটাইড। তার মানে যে ইনসুলিনোট্রপিক কারণ করতেছে, ইনসুলিন রিলিজ করতেছে এই জন্য। আর এসি সিক্রেশন ইনহিবিট করে, এটা মুখস্থ করার দরকার নাই, তাই না? আর এনহান্সেস স্যাটাইটি, স্যাটাইটি এনহান্স করে। তাহলে এই দেখেন এই দুটোর ফাংশন সেম, তো স্পেশালিটি নাই কোনো, তো এটা মনে রাখবে একসাথে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট লোকাল হরমোন, সেটা হচ্ছে ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পলিপেপ বা ভিআইপি। তো এটার স্পেশালিটি হচ্ছে এটা নিউরোক্রাইন, এটা লিখে রাখতে পারি পাশে, নিউরোক্রাইন, এটা নার্ভ ফাইবার থেকে রিলিজ হয়। আর এটা মনে রাখি আমরা এইভাবে যে পানি, ভিআইপি দিয়ে মনে রাখি, প দিয়ে মনে প্রথমে ভি দিয়ে মনে রাখবো ভ্যাসোডাইলেশন, মানে ভ্যাসোডাইলেশনের মাধ্যমে যে রিল্যাক্সেস স্মুথ মাসল হয়ে তো ভ্যাসোডাইলেশন হয়। আর পি দিয়ে মনে রাখবো পানি সিক্রেশন। ওকে, ওয়াটার ইলেকট্রোলাইট সিক্রেশন এগুলো স্টিমুলেট করে। ঠিক আছে, তো এটা একটু মনে রাখবো যে ভিআইপির কাজ হচ্ছে ভ্যাসোডাইলেশন করা আর ওয়াটার ইলেকট্রোলাইট সিক্রেশন করা। আচ্ছা, আর লাস্টলি হচ্ছে পেপটাইড ওয়াই ওয়াই। তো গ্রেলিনটা বলে ফেলছি, আর বাদ আছে আমাদের পেপটাইড ওয়াই ওয়াই। পেপটাইড ওয়াই ওয়াই স্যারাটি মডুলেট করে। জাস্ট এই কথাটা মনে রাখবো যে খাবারের মাধ্যমে এটা স্টিমুলেটেড হয়, খাবার খেলে পরে আমার একটা স্যাটাইটি বা পরিপূর্ণতা চলে আসে খাবারের। ঠিক আছে, এটা রিলিজ হয় আইলিয়াম কোলন এগুলো থেকে, তো স্যারাটি মডুলেট করে। তো মোটামুটি কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। তাহলে এখন একটু গুছায় তাহলে কিছু কথা মনে রাখবো, যেমন এসিড রিলিজ করে কারা কারা? গ্যাস্ট্রিন আর গ্রেলিন। ইনসুলিন রিলিজ করে কারা কারা? জিআইপি জিএলপি-1। স্যাটাইটির সাথে রিলেটেড কারা কারা? ওকে, স্যাটাইটি মডুলেট করে কারা কারা? প্রথমেই লিখে রাখবো কোলিসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন একসাথে, সিসিকে পিজেড, সেকেন্ডলি হচ্ছে পেপটাইড ওয়াই ওয়াই, আর থার্ড হচ্ছে ইনক্রিটিং হরমোনস গুলা জিআইপি জিএলপি-1। ওকে, আর তাহলে এসিড রিলিজ করা কমায় কারা কারা? এসিড সিক্রেশন কমায় কারা কারা? এই যে দেখেন এখানে যা আছে ম্যাক্সিমামই এসিড রিলিজ করা কমায়, মোটিলিন বাদে, মানে এখানে যা আছে সবাই কম বেশি এসিড রিলিজ করা কমাচ্ছে। ওকে, আচ্ছা, সাইফুল ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো আমরা তো অনেক কথা বলে ফেললাম, এখন আমাকে একটা বলেন তো যে এই ভিআইপির একটা কাজ হচ্ছে স্টিমুলেটস ওয়াটার ইলেকট্রোলাইট সিক্রেশন, মানে ওয়াটার আর ইলেকট্রোলাইট সিক্রেশন বেশি বেশি করা। তাহলে ভিআইপি যদি কোনো কারণে বেশি বেশি রিলিজ হয় কোনো একটা টিউমারের কারণে, যেমন যেটাকে বলা হয় ভিআইপি ওমা, এইটার তাহলে ক্লিনিক্যাল ফিচার কি হবে এটা আমাকে বলেন তো? ওয়াটারি ডায়রিয়া। ডায়রিয়া হবে। ওকে, আচ্ছা, এখন পরীক্ষা আসলো যে ভিআইপি ওমার একটা ফিচার দিয়ে বললো যে এখানে ভিআইপি বেশি বেশি পাওয়া গেছে, তার ক্লিনিক্যাল ফিচার ছিল ওয়াটারি ডায়রিয়া। তার ক্ষেত্রে ট্রিটমেন্ট চয়েস কি? কোন লোকাল হরমোনটা আপনি দিতে পারবেন, কোন লোকাল হরমোন দিতে পারবেন এটা ট্রিটমেন্টে ভিআইপি ওমার? বলেন তো। আচ্ছা, তো এখন একটু খেয়াল করে দেখেন, এখানে একটা মাত্র হরমোন আছে যেটা সবকিছুকে কমায়, তাহলে সে ভিআইপি কেও কমাবে। তাহলে এই ভিআইপি ওমা যেটা প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার গুলা বা কার্সিনয়েড টিউমার গুলা, সেটা একটা ট্রিটমেন্ট হিসেবে আমি কি দিতে পারি? সোমাটোস্ট্যাটিন। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে দেখেন এই যে ভিআইপি ওমারও একটা ট্রিটমেন্ট হিসেবে আমি কি দিতে পারি? সোমাটোস্ট্যাটিন। ওকে, কারণ সোমাটোস্ট্যাটিন তো সবকিছুকে কমায়, তাহলে ভিআইপি কেও কমাবে। ঠিক আছে, আচ্ছা বলেন তো সাইফুল ভাই, ইনক্রিটিং হরমোন কারা কারা? ইনক্রিটিং হরমোন কারা কারা? জিআইপি জিএলপি। ওকে, তো ইনশাল্লাহ আমরা এটা পারবো না। স্যাটাইটি মডুলেট করে কারা কারা বলেন তো? স্যাটাইটি মডুলেট করে কারা কারা? কোলিসিস্টোকাইনিন, হ্যাঁ,
পেপটাইড ওয়াই আর হচ্ছে গিয়া ইনক্রিটিন হরমোন, ইনক্রিটিং হরমোনস কারা কারা? জিআইপি আর জিআইপি জিএলপি। ওকে, তাহলে দেখেন ইটস সিক্রেশন বাড়ায় কারা কারা? গ্যাস্ট্রিন আর গ্রেলিন। গ্রেলিন। ওকে, সো দেখেন আপনি কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম কোরিলেট করতে পারতেছি, তাই না? ইনশাল্লাহ তাহলে আমরা কিন্তু পরীক্ষায় এখান থেকে যেভাবেই কোশ্চেন দেখ না কেন ইনশাল্লাহ পারবো। বলেন এই লোকাল হরমোনগুলোর মধ্যে কোনটা নার্ভ ফাইবারস থেকে রিলিজ হয়? জিআইটির নার্ভ ফাইবারস গুলো থেকে মেইনলি রিলিজ হয় কোনটা? নিউরোএন্ডোক্রাইন টিউমার করে কোনটা? ভিআইপিওমা না? তাহলে নার্ভ ফাইবারস থেকে রিলিজ হয় কোনটা? এই যে ভিআইপি। ওকে, এই যে নার্ভ ফাইবারস থেকে রিলিজ হয়। ঠিক আছে, সো মোটামুটি যাই আসুক না কেন আমরা ইনশাল্লাহ পারবো। তো এইভাবে বক্সগুলো যদি আমরা একটু এইভাবে খেয়াল করে পড়তে পারি তাহলে দেখেন আপনি যখন এখন বাসায় দেখলে কিন্তু আপনার কাছে এটার খুব একটা কঠিন আশা করি মনে হবে না। ঠিক আছে, তো এরপরে দেখেন যে টেস্টগুলা যদি কিছু একটু খেয়াল করি যে টেস্টগুলো আমরা বা ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন এগুলো আমরা কিভাবে পড়ি। তো এন্ডোস্কোপির ইন্ডিকেশন এটা রেসিডেন্সি তো আসে, এফসিপিএসও আসে। তো ইন্ডিকেশন পড়ার সময় আমরা একটু কিছু জিনিস খেয়াল করব। যেমন আমি ইন্ডিকেশন এমনিতে একটু চিন্তা করবেন যে ভমিটিং, অনেক ভমিটিং নিয়ে আসছে বা ডিসফেজিয়া নিয়ে আসছে, অনেক ডিসফেজিয়া নিয়ে আসছে, তার ক্ষেত্রে তো আমার এন্ডোস্কোপি করতেই হবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে আমার কনফিউশন নাই। কিন্তু পরীক্ষায় পারার জন্য আমার আনকমন জিনিসগুলোকে একটু মাথায় রাখা লাগবে। ঠিক আছে, যেমন আনকমন কি, যে পেশেন্টের বয়স 55 ইয়ার্সের বেশি যদি হয় ডিসপেপসিয়া নিয়ে আসে। ওকে, বা অ্যালার্ম ফিচারগুলো নিয়ে আসে, অ্যালার্ম সিমটম হয়তো সামনে আছে। তারপরে দেখেন ওয়েট লস, আনএক্সপ্লেইন ওয়েট লস, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু হঠাৎ করে ট্রু ফলসের মধ্যে যদি দিয়ে দেয় যে ওয়েট লস, তখন কিন্তু মিলানো টাফ হয় যে ওয়েট লস এন্ডোস্কোপি করবো নাকি করবো না, এটা কি ইন্ডিকেশন হবে? ওকে, কনফিউশন তৈরি হয়। সো যেগুলো একটু আনকমন মনে হয় আমরা যখনই ইন্ডিকেশনগুলো পড়বো, যেগুলো একটু আনকমন মনে হবে সেগুলো একটু আমরা মার্ক করে রাখবো। যেমন জিআইটি ব্লিডিং, অ্যাকিউট হোক ক্রনিক হোক, হঠাৎ করে দিল অ্যাকিউট জিআই ব্লিডিং, তখন মনে হবে যে অ্যাকিউট ব্লিডিং এ কি এন্ডোস্কোপি করে না, তো মনে হয়। বাট এই যে এটা যদি আপনি মার্ক করে রাখেন, পড়ার সময় খেয়াল করেন অ্যাকিউট ক্রনিক দুইটাতেই, তখন কিন্তু আপনার আর টেস্টটা লাগবে না। আবার বললো যে কোন ডিজিজের ক্ষেত্রে একটা এসবিআই দিল যে কোন ডিজিজের ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে এন্ডোস্কোপি। ওকে, তখন কিন্তু আমার মাথায় আনতে হবে এই সিলিয়াক ডিজিজ। ঠিক আছে, এই সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে ডিউটেনাল বায়োপসি এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। ঠিক আছে, আচ্ছা একটু আমরা একটু পজ দিব।
আচ্ছা, হ্যালো, সরি ফর ইন্টারাপশন। আমার কথা কি বোঝা যাচ্ছে সাইফুল ভাই? জি ভাই বলুন। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে ইন্ডিকেশন পড়ার সময় আমরা এইভাবে পড়বো। যেমন কিছু আনকমন এখানেই দেওয়া আছে, যেমন সিলিয়াক ডিজিজ এর ক্ষেত্রে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। হঠাৎ করে পরীক্ষা আসলো যে আপাজি এন্ডোস্কোপি কোন ডিজিজের গোল্ড স্ট্যান্ডার্ড, তখন কিন্তু মাথা আনতে হবে যে এখানে আমি দেখছিলাম সিলিয়াক ডিজিজ, এইভাবে পড়তে হয়। আবার কন্ট্রা ইন্ডিকেশন আর কমপ্লিকেশন, এখানেও কিন্তু একটু ট্রিকি কয়েকটা জিনিস খেয়াল করা লাগে। যেমন পরীক্ষায় বললো যে অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন কোনগুলা, তো পরীক্ষা দিল কার্ডিয়াক অ্যারিথমিয়া। তখন দেখেন যে এখানে একটা স্টার মার্ক দেওয়া আছে, কিন্তু স্টার মার্ক দিয়ে আবার নিচে একটা কথা লেখা আছে। তো এখানে নিচে কিন্তু লেখা আছে যে এখানে নিচে লেখা আছে যে এটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। ঠিক আছে, যে এটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। ঠিক আছে, যে তার মানে এক্সপার্ট এক্সপিরিয়েন্সড হ্যান্ডে যদি থাকে সেই ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারিথমিয়াতেও করা যেতে পারে। যেমন অ্যাটলান্টো এক্সিয়াল সাবলাইজেশন, এটাতে কি হয় C1 আর C2 ভার্টিব্রা এটার মিস অ্যালাইনমেন্ট থাকে। সেই ক্ষেত্রে যদি হেডটা এক্সটেন্ডেড করে আমি এন্ডোস্কোপি করতে চাই, তাহলে কর্ড কম্প্রেশনের একটা চান্স তৈরি হয়। সো এই ক্ষেত্রে এই কারণে করা যায় না, তবে এক্সপার্ট হ্যান্ডে করা যায়। সো পরীক্ষা হঠাৎ করে দিল যে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন কোনটা বা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন কোনটা, তখন কিন্তু হঠাৎ করে মনে হয় আরে সবই তো অ্যাবসলিউট, সবই তো রিলেটিভ, এরকম মনে হয়। বাট না, এখানে কিন্তু একটু কথা আছে যে স্টার দেওয়ার কথা। তো এইভাবে একটু যদি খেয়াল করে আমরা বক্স গুলা দেখতে পারি, ইম্পর্টেন্ট বক্স গুলা, তাহলে কিন্তু আমাদের পরীক্ষা ইনশাল্লাহ পারা সম্ভব হবে। কমপ্লিকেশন গুলা খেয়াল করবো, যেমন অ্যাসপিরেশন নিউমোনিয়া। তো অনেক সময় ওরা কি করে, স্যাররা স্যাররা অনেক সময় কি করে, এখান থেকে একটা নিয়ে কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে দিয়ে বলে যে নিচে কোনটা কন্ট্রাইন্ডিকেশন বা কন্ট্রাইন্ডিকেশন না। তাহলে এই যে অ্যাসপিরেশন নিউমোনিয়া, এটা কিন্তু মাথা ঠান্ডা রেখে চিন্তা করবো, এটা হচ্ছে কমপ্লিকেশন। কার্ডিওরেসপিরেটরি ডিপ্রেশন, এটা হচ্ছে সিডেশনের জন্য একটা কমপ্লিকেশন, বা পারফোরেশন, এটা সিডেশনের জন্য একটা কমপ্লিকেশন। ওকে, এইভাবে আমরা খেয়াল করবো। ভাই স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে না? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি মোটামুটি যে বলতেছি যে কিভাবে পড়তে হয়, এই জিনিসটা তো বুঝতে পারতেছেন নাকি, যে বক্স গুলো আমরা কিভাবে পড়ি। তো এই 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 জিনিসগুলা বোঝানোই ছিল আজকে আসলে আমাদের এই ডেমো ক্লাসের উদ্দেশ্য, আর নাথিং এলস। তো এর মধ্যে লোকাল হরমোনসটা নিয়ে বলা, এটাই আজকের মেইন আমার উদ্দেশ্য ছিল, যে লোকাল হরমোনসটা আমার খুব ভালো করে যারা আমরা পড়তে পারি। ওকে, আর কোন একটা ডিজিজ আমরা কিভাবে পড়বো, যেমন যেমন জোলিঙ্গার এলিসনের কথাই আপনি যেহেতু বলে ফেলছেন, আমরা হয়তো দেখি সামনে জোলিঙ্গার এলিসন আছে কিনা। ওকে, যে জোলিঙ্গার এলিসন, ধরেন আমার পরীক্ষায় আসলো বা জোলিঙ্গার এলিসন রিলেটেড আমি একটু জানতে চাচ্ছি, তো অলওয়েজ আমরা এইভাবে পড়বো যে কোন একটা ডিজিজ আসলে সেই ডিজিজের বেসিক কথাবার্তা যাতে আমরা একটু জানতে পারি। জোলিঙ্গার এলিসন সিনড্রোম রিলেটেড কি জানেন বলেন তো ভাই, সাইফুল ভাই, জোলিঙ্গার এলিসন রিলেটেড। জুলিঙ্গার এলিসন রিলেটেড কি জানি আমরা, বলেন তো দু একটা কথা। রিকারেন্ট আলসার, আচ্ছা, আর তারপর হাইপার সিক্রেশন অফ গ্যাস্ট্রিন। হ্যাঁ হ্যাঁ, এর জন্যই তো রিকারেন্ট আলসার হচ্ছে, আর কিছু না। আচ্ছা, ধরেন এই যে জুলিঙ্গার এলিসন সিনড্রোম, ওকে, তো এইটা আমি পড়বো। পড়ে অলওয়েজ মানে ধরেন একটা ইম্পর্টেন্ট টপিক পড়লে, পড়ে মানে মেইনলি উদ্দেশ্য হবে যে আপনি এমনিতে এই টপিক রিলেটেড যেটা কেন হচ্ছে, এটার ক্লিনিক্যাল ফিচার কি, সাথে ইম্পর্টেন্ট কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, আর এটা হচ্ছে কিভাবে ডায়াগনোসিস করা হয়। আর খুব ইম্পর্টেন্ট ডিজিজের ম্যানেজমেন্ট, শান্ত ট্রিটমেন্ট অংশটা লাগে না, কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিজিজের ক্ষেত্রে ম্যানেজমেন্ট লাগে। যেমন জোলিঙ্গার এলিসন আমি এখন বললি, দেখবেন এরপরে আপনি পারবেন, আর আপনার কখনো টেস্ট লাগবে না, বা আপনি বলতে পারবেন এটা রিলেটেড। যেমন জোলিঙ্গার এলিসনে একটা ট্রায়াড দেখা যায়, পেপটিক আলসার থাকবে, গ্যাস্ট্রিক অ্যাসিড হাইপার সিক্রেশন থাকবে, আর সাথে নিউরোএন্ডোক্রাইন টিউমার থাকবে, যেমন গ্যাস্ট্রিনোমা। ওকে, সাধারণত 30 থেকে 35 বছরের
যে কোনো সেক্সের ক্ষেত্রে এখানে যে কোনো হতে পারে। আচ্ছা, প্যাথোফিজিওলজির বিষয়টা কি, যে এমন একটা টিউমার যেটা কি রিলিজ করে, গ্যাস্ট্রিন। এই এক্সেস গ্যাস্ট্রিনের জন্য কি হয়, যে পেপটিক আলসার, অ্যাসিড বেশি রিলিজ হয়, তো তখন পেপটিক আলসার রিলিজ হয়। তো এটার সাথে আরেকটা সমস্যা হয়, গ্যাস্ট্রিন অ্যাসিড যখন রিলিজ হয় বেশি বেশি, স্টমাক থেকে অ্যাসিডটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। তো যেহেতু গ্যাস্ট্রিনোমাতে অ্যাসিডটাই বেশি রিলিজ হয়, সো ডিউওডেনামে নরমালি অ্যালকালাইন একটা মিডিয়া তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে অ্যালকালাইন মিডিয়াটা আর তৈরি হয় না, অ্যাসিডিক মিডিয়াটাই ডিউওডেনামের মধ্যে হয়ে থাকে। সো এই ডিউওডেনামের মধ্যে যে যেমন এনজাইমগুলো রিলিজ হচ্ছিল, যেমন লাইপেজ এনজাইমটা রিলিজ হচ্ছিল যেটা কাজ করার কথা অ্যালকালাইন মিডিয়াতে, কিন্তু ওখানে অ্যাসিডিক মিডিয়া থাকার কারণে সেই লাইপেজ এনজাইমটা কাজ করে না। তাহলে লাইপেজ এনজাইম যদি কাজ না করে, কোন ধরনের বলেন তো, কোন ধরনের নিউট্রিশন অ্যাবজর্ব হয় না, ডাইজেস্ট হয় না, বলেন? লাইপেজ কাজ না করলে কোনটা অ্যাবজর্ব হবে না? বলেন। ফ্যাট, তাই না? তাহলে ফ্যাট কি হবে? ফ্যাট যেহেতু অ্যাবজর্ব হচ্ছে না, তাহলে ফ্যাট স্টুলের সাথে বের হয়ে আসবে, তাহলে স্টিয়াটোরিয়া, ডায়রিয়া ফিচার থাকবে। বুঝা গেল? আর আরেকটা কথা জেনে রাখলেই হলো, তাহলে মেন টাইপ 1 এর সাথে রিলেটেড। আচ্ছা, তাহলে ক্লিনিক্যাল ফিচার আমরা পারবো না, যে পেপটিক আলসার ডিজনি আসছে, পাশাপাশি তার ডায়রিয়া, স্টিয়াটোরিয়া আছে। ঠিক আছে? তাহলে এখন আমরা জুলিঙ্গার এলিসন আমাদের একটা পরীক্ষায় ধরেন দিল, তাহলে কিভাবে আমি চিনতে পারবো জুলিঙ্গার এলিসন সিনড্রোম? এটা একটু পাশে লিখে রাখি, যে আপার অ্যাবডোমিনাল পেইন বা অ্যাবডোমিনাল পেইন, ব্র্যাকেটে লিখে রাখি পিইউডি লাইক, মানে পেপটিক আলসার ডিজে যেমন পেটে ব্যথা হয়, উপরে পেটে ব্যথা হয়, সেই ধরনের একটা পেইন প্লাস ডায়রিয়া যদি থাকে, তাহলে জুলিঙ্গার এলিসন সিনড্রোম আমার মাথায় আনতে হবে। এখন দেখেন চিন্তা করে, যে যার নর্মালি পিইউডি আছে, গ্যাসের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তার কি সাধারণত ডায়রিয়া হয়? তার কিন্তু ডায়রিয়া হয় না, তার কনস্টিপেশন হয়। ওকে, দেখবেন যে আপনি রোগী যখন দেখবেন যে যার গ্যাসের সমস্যা আছে, তাকে জিজ্ঞেস করলেই সে বলবে যে তার হচ্ছে পায়খানা হয় না ঠিক মতো। ওকে, বাট এই জুলিঙ্গার এলিসন এটাই স্পেশালিটি হচ্ছে যে তার পিইউডি প্রবলেম তো থাকতেছে, পাশাপাশি ডায়রিয়ার প্রবলেম থাকে, স্ট্যাটিউরিয়া প্রবলেম থাকে, তখন জুলিঙ্গার এলিসন সিনড্রোম মনে মাথায় আনতে হবে। সো একটু লিখে রাখি, যে আপার অ্যাবডোমিনাল পেইন, ব্র্যাকেটে লিখে রাখি পিইউডি লাইক। আপার অ্যাবডোমিনাল পেইন, পেজ হচ্ছে 802। ওকে, আপার অ্যাবডোমিনাল পেইন, ব্র্যাকেটে লিখে রাখি পিইউডি লাইক, আর প্লাস ডায়রিয়া। ঠিক আছে, তাহলে আমরা মাথায় নিতে পারবো কি, যেটা তাহলে জুলিঙ্গার এলিসন সিনড্রোম হবে। তারপরে তাহলে ইনভেস্টিগেশন আমরা কি করব? যদি আমি ফাস্টিং অবস্থায় গ্যাস্ট্রিন লেভেল দেখি, এটা যদি অনেক বেশি পাই, তাহলে বুঝতে পারবো এই ফিচারগুলো নিয়ে আসছে, এই ধরনের পেশেন্টে যদি আমি গ্যাস্ট্রিন বেশি পাই, তাহলে বুঝতে পারবো জুলিঙ্গার এলিসন সিনড্রোম। ওকে, তবে একটু কথা আছে, যে গ্যাস্ট্রিন লেভেলটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে। যেমন এইচ পাইলোরি ইনফেকশন যদি হয় কারো, আমরা জানি এইচ পাইলোরি অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস করে, অ্যাসিড রিলিজটাকে সে কমায় দিতে পারে। ওকে, তো অ্যাসিড রিলিজ যদি কমে যায়, তাহলে কি হবে? এটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে গ্যাস্ট্রিনটাকে বেশি বেশি রিলিজ করাবে না? বা কেউ যদি লম্বা সময় ধরে পিপিআই নেয়, প্রোটন পাম্প ইনহিবিটর খাচ্ছে, এরকমের রোগী যদি থাকে, যার অ্যাসিড রিলিজ হচ্ছে কম, সেই ধরনের পেশেন্টের গ্যাস্ট্রিন আমি কি পাবো, কম নাকি বেশি বলেন তো? সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমি গ্যাস্ট্রিন কম পাবো নাকি বেশি পাবো? যে লম্বা সময় ধরে পিপিআই খাচ্ছে, মানে গ্যাসের ওষুধ খাচ্ছে, সোজা কথা, গ্যাস্ট্রিন, সেক্ষেত্রে গ্যাস্ট্রিনটা আমি কম পাবো নাকি বেশি পাবো? দেখেন, পিপিআই লম্বা সময় খাচ্ছে, অ্যাসিড কম, অ্যাসিড কম থাকলে কি করবে? নেগেটিভ ফিডব্যাক যাবে আবারও, সো তখন গ্যাস্ট্রিন রিলিজ হবে বেশি। তো যেমন এইচ পাইলোরি ইনফেকশন, পিপিআই ইনফেকশন, সেই ক্ষেত্রে গ্যাস্ট্রিন লেভেলটা কিন্তু কিছুটা বেশি থাকতে পারে। সো যদি আরো কনফিউশন একটা তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা কনফার্মেটরি একটা টেস্ট করতে পারি, যে ইনজেকশন অফ হরমোন সিক্রেটিন। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে যে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট। ওকে, এই টেস্টটা করা যায়। নরমালি সিক্রেটিন যদি কারো বডিতে দিয়ে দেওয়া হয়, সিক্রেটিন কি করে? এইচসিএল রিলিজটাকে বা গ্যাস্ট্রিন রিলিজটাকে কমায়। বাট এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কি হবে? সিক্রেটিন দেওয়ার পরে দেখা যাবে সিক্রেটিন কি করে? প্যানক্রিয়াস থেকে স্টিমুলেট করে, তো প্যানক্রিয়াস থেকে ফ্লুইড বাইকার্বনেট রিলিজ করায়।
তো এই সিক্রেটিন প্যানক্রিয়াসকে স্টিমুলেট করলে কি হবে, প্যানক্রিয়াসের মধ্যে তো গ্যাস্ট্রিনোমা, সেই গ্যাস্ট্রিনোমা থেকে আরো বেশি বেশি গ্যাস্ট্রিন রিলিজ হবে তখন। ওকে, কমবেই না, উল্টে আরো বেশি বেশি থাকবে। So এটাই বলছে যে জোলিঙ্গার-এলিসন সিন্ড্রোমে ইট প্রডিউসেস প্যারাডক্সিক্যাল এন্ড ড্রামাটিক্যাল ইনক্রিজ অফ গ্যাস্ট্রিন। এটাকেই বলতেছে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট, যে সিক্রেটিন দেওয়ার পরে দেখা যাবে গ্যাস্ট্রিন লেভেলটা বেশি পাচ্ছি, তখন আমার বুঝতে পারবো যে তাহলে এই প্রবলেমটা হচ্ছে জোলিঙ্গার-এলিসন সিন্ড্রোম। ওকে, তো মোটামুটি আমরা জানলাম। তো এইভাবে কোন একটা ডিজিজ যে পড়লাম, যেমন এখন আপনি বলেন তো যে জোলিঙ্গার-এলিসন সিন্ড্রোম, তাহলে আপনি যদি আপনাকে বলে যে জোলিঙ্গার-এলিসন সিনড্রোম রিলেটেড 4-5টা কথা বলেন, তাহলে আপনি কি বলবেন? বলেন তো আমাকে যে জোলিঙ্গার-এলিসন সিনড্রোম রিলেটেড 4-5টা কথা। ফার্স্ট কথা, এটা ক্লিনিক্যাল ফিচার কি বা কেন হচ্ছে? ফার্স্ট কথা, কেন হচ্ছে, কেন হচ্ছে বলেন তাহলে। সাইফুল ভাই বা দিলরুবা, বলেন। Hypersecretion of gastrin. আচ্ছা, সো প্যাথোফিজিওলজি জানলাম, তাহলে ক্লিনিক্যাল ফিচার আরেকটা কি? তাহলে ক্লিনিক্যাল ফিচার তাহলে কি পাবো? Upper abdominal pain. আর সাথে কি থাকবে? Diarrhea, steatorrhea. ডায়রিয়া, স্ট্যাটোরিয়া। ওকে, আর এর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে কি? Men 1। হ্যাঁ, ওকে, তাহলে আর বয়সটা কেমন হয়? 30 থেকে 50 এর। হ্যাঁ, ঠিক আছে। আর আমরা বুঝবো কিভাবে? Investigation. হ্যাঁ, ইনভেস্টিগেশন কি করব? Fasting. ইনভেস্টিগেশন কি করব? গ্যাস্ট্রিন লেভেল দেখবো, গ্যাস্ট্রিন ভার্সেস, তো গ্যাস্ট্রিন লেভেল দেখবো। তাহলে গ্যাস্ট্রিন লেভেল দেখলে কিন্তু হচ্ছে, আমার কথা কি বুঝা গেছে? তো গ্যাস্ট্রিন লেভেল দেখবো। আর এর পরে যদি সেকেন্ড কথা চিন্তা করি, তাহলে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট, যে সিক্রেটিন দেওয়ার পরেও দেখবো যে গ্যাস্ট্রিনটা কমতেছে না, উল্টা বেড়ে গেছে। এখন আপনাকে, আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন, আপনাকে আরেকটা কোশ্চেন বলা হলো যে জোলিঙ্গার-এলিসন সিনড্রোম আছে, এই পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট দিতে চাই, কোন লোকাল হরমোন আমি ট্রিটমেন্ট হিসেবে দিতে পারি? এখন আপনি আমার অ্যান্সার দেন। এর অ্যান্সার অবশ্যই পারতে হবে। সোমাটোস্ট্যাটিন। ওকে, মানে সোমাটোস্ট্যাটিন তো আমি সরাসরি দিই না, এটার অ্যানালগ আছে, ঠিক আছে? সেই অ্যানালগ গুলো আমি কিন্তু এটা ট্রিটমেন্ট হিসেবে দিতে পারি। সার্জিক্যাল অনার্স তো আছে, বুঝা গেল? তো দেখেন যে আমরা যদি সহজভাবে চিন্তা করি, তাহলে জোলিঙ্গার-এলিসন থেকে আপনার পরীক্ষা যেভাবে দেখ না কেন, তাহলে কিন্তু পারা যাবে। তো বিষয়টা এরকম যে খুব ইম্পর্টেন্ট যে টপিক গুলা আছে, সেই টপিক গুলা বা ইম্পর্টেন্ট ডিজ গুলা আমরা অলওয়েজ চিন্তা করবো এইভাবে যে ওকে, এই ইম্পর্টেন্ট ডিজটা কেন হচ্ছে, ক্লিনিক্যাল ফিচার কি, ইনভেস্টিগেশন কি, আর ম্যানেজমেন্ট যদি খুব ইম্পর্টেন্ট হয় তাহলে জেনে রাখা। এইটা যদি আপনি একটু গুছায় মাথায় রাখতে পারেন, তাহলে কিন্তু পরীক্ষা ইজিলি আপনি যে কোনো ধরনের এসবিএ দেখ, তাহলে ইনশাআল্লাহ আপনি পারবেন। তাহলে এটা এসবিএ কিভাবে দিতে পারে, যে বললো যে 45 বছরের একটা পুরুষ, সে হচ্ছে আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, যে পেইনে পিউরিসিটি আছে, আপার এপিগ্যাস্ট্রিক পেইন হয়, তো খেলে খালি পেটে থাকলে পেইনটা বেশি হয়, বা খেলে পেইনটা বাড়ে, এরকম মানে পেপটিক আলসারের যেটা দিল টিপিক্যাল এরকমের একটা ফিচার দিয়ে আসলো, তার সাথে স্টিয়াটোরিয়া আর ডায়রিয়া আছে, আর সাথে হচ্ছে ফ্যাটিক, ওয়েট লস, এই ফিচার গুলো দেওয়া আছে, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস বা হোয়াট ইজ দ্য চয়েস অফ ইনভেস্টিগেশন? তাহলে মোস্ট প্রবাবল ডায়াগনোসিস কি? জোলিঙ্গার-এলিসন। তাহলে চয়েস অফ ইনভেস্টিগেশন বা নেক্সট স্টেপ ম্যানেজমেন্ট কি? ফার্স্টিং গ্যাস্ট্রিন লেভেল মেনটেন করা, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে এসবি হিসেবে। তো যে কোনো একটা ডিজিজ পড়লে আমরা এইভাবে যদি চিন্তা করতে পারি, তাহলে ইনশাল্লাহ খুব সহজ হয়ে যাবে। তো আজকে ক্লাসে অনেক কথাবার্তা আমি বলে ফেললাম। তো এইভাবে পড়তে হয়। তো ডিভিশন রিলেটেড কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে বলতে পারেন। মাসিয়ার ভাই, দিলরুবা নাহার আপু বা সাইফুল ভাই, সাইফুল ভাইকে অবশ্যই ধন্যবাদ, একমাত্র উনি তো অ্যাক্টিভ ছিলেন। তো সাইফুল ভাই, কোনো জিজ্ঞাসা আছে কি? ডেভিডসন কিভাবে পড়তে হয় এই রিলেটেড? আমরা তো একটু গ্যাস্ট্রোএন্টারোলজির কিছু জিনিস টপিক আমরা দেখলাম, ডেভিডসন কিভাবে পড়তে হয় বা জিআইটির কোনো কোনো কিছু রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে এখন করতে পারেন।
আচ্ছা, সো আমাদের মনে হয় কোশ্চেন নাই। তো সবাইকে ধন্যবাদ। সিনাপসের সাথেই থাকবেন। আমরা সিনাপসে কিভাবে ক্লাস নেই সেটাতে অ্যাকচুয়ালি একটা ডেমো ছিল হয়তো প্রথম দিকের অংশটা, যে আমরা এইভাবেই ভেঙে ভেঙে আমরা চেষ্টা করি যে মেডিসিন আসলে মেডিসিন আমার চয়েস করার একটা ইম্পর্টেন্ট কারণ ছিল যে মেডিসিনে বোঝার জিনিস আছে, যেটা চিন্তা করলে কোরিলেট করা যায়, যেটা অন্যান্য জায়গায় হয়তো খুব বেশি নাই মেডিসিনে বেশি। ওকে, এই কারণে মেডিসিনটা পড়তে আমার ভালো লাগতো, সার্জারি তো কাটাকাটি, ঠিক আছে, এটা অনেকের ক্ষেত্রে হয়তো ভালো লাগে। আমি আবার অনেকক্ষণ একটা জিনিসের উপর কনসেন্ট্রেশন রাখবো, কাজ করবো, ওটি এত ভালো লাগে না আমার। ওকে, সেটা আমি যদি একটু চিন্তা করি, চিন্তা করলে পারা যায়, কোরিলেট করা যায়, সো এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে। ওকে, সো মেডিসিন আমরা পড়বো, অবশ্যই ডেভিসনটা পড়বো, একটু বুঝে বুঝে কোরিলেট করে পড়বো, তাহলে পরীক্ষা ইনশাল্লাহ আমাদের ভালো হবে। ওকে, তো সবাই আমাদের সিনাপসের সাথেই থাকবেন। তো কোনো ব্যাপারে জিজ্ঞাসা থাকলে অবশ্যই এখানে করতে পারেন, ডেমো ক্লাসের গ্রুপে বা সিনাপসের গ্রুপে কোশ্চেন করতে পারেন। আর অবশ্যই চাইলে আমাদের সাথে আপনি যে কোনো ডেভিসন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন, রিসেন্টলি একটা ডেভিসন ব্যাচ আছে। তো সাইফুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। তো সবার জন্য শুভকামনা, শুভরাত্রি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।